ঠিক আছে। আম, শুরুতে আমি আপনাদেরকে একটা দুটা জিনিস দেখাই, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা আপনাদের কোশ্চেন থাকলে সেটা করবেন। আর আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের টুকটাক কিছু কোশ্চেন যেগুলো আমার মনে হয় যে আপনাদের প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, দ্যাটস ইট। এরপরেই আপনাদের কি প্রবলেম সেটা আমি কথা বলবো। আচ্ছা, তো এই একটা প্রবলেম দেখেন সবাই। আহ, এই প্রবলেমটা খেয়াল করেন। এখানে লেখা আছে যে এই ডিজিটাল সিস্টেম অন চিপ has the above gate from above figure implemented on it। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ট্রানজিস্টর উইথ আপনার বলে দিছে, সেটা হচ্ছে কে এন মস, মানে এন মস এর জন্য কে এর ভ্যালু হচ্ছে 1 আর পি মস এর জন্য কে এর ভ্যালু হচ্ছে 4। are chosen to achieve the effective rise and fall resistance equals to that of an unit inverter। তো আপনাদের এখানে কষ্ট করে এই যে ওর্স্ট কেস সিনারিও বা এগুলো চিন্তা করে কে এন আর কেপি এর ভ্যালু বের করার দরকার নাই, অলরেডি কে এন কেপি এর ভ্যালু দিয়ে দিছে। খুব সিম্পল ম্যাথ। তারপর বলছে দ্য সিস্টেম হ্যাজ ভিডিডি ইকুয়ালস টু 1 ভোল্ট, অ্যাক্টিভিটি ফ্যাক্টর বলে দিছে 0.1, ইউনিট ট্রানজিস্টরের উইথ বলে দিছে 4 মাইক্রোমিটার। তার মানে ইউনিট ট্রানজিস্টরের উইথ ইকুয়ালস টু ল্যামডা দিয়ে যদি আপনি ইউনিট ট্রানজিস্টরের উইথ প্রকাশ করেন, ওটা কি হয় কেউ কি বলতে পারবেন আমাকে? বললাম না। 4 ল্যামডা, এক্স্যাক্টলি। যদি আপনাকে ল্যামডা দিয়ে দেয় তাহলে ইউনিট ট্রানজিস্টরের ক্ষেত্রে ট্রানজিস্টর উইথ হচ্ছে 4 ল্যামডা, কিন্তু এখানে কি বের করা 4 ল্যামডা করার দরকার আছে? আপনাকে ডিরেক্ট বলে দিচ্ছে যে ইউনিট ট্রানজিস্টরের উইথ হচ্ছে 4 মাইক্রোমিটার। তার মানে ল্যামডার ভ্যালু কত এখানে বলেন তো? ওয়ান। 1 মাইক্রোমিটার, এক্স্যাক্টলি। ভেরি গুড। লোড ক্যাপাসিটর বলে দিচ্ছে দেখেন 4 পিকো ফ্যারাড। লোড ক্যাপাসিটরটা কোথায় আছে দেখেন তো, এই যে আপনার আউটপুট টার্মিনাল যেটা ওয়াই নোড, এই যে ওয়াই নোডে আপনাকে আহ হয়ে গেল এটা। আচ্ছা, ওয়াই নোডে হচ্ছে আপনাকে একটা লোড দেখাই দিছে। তো এই লোড ক্যাপাসিটেন্স এর ভ্যালু আপনাকে বলে দিছে, সিএল এর ভ্যালু 4 পিকো ফ্যারাড। আর প্যারাসিটিক ডিফিউশন ক্যাপাসিটেন্স ফর বোথ এনমোস এন্ড পিমোস ট্রানজিস্টর আর 0.6 ফেমটোফ্যারাড। আচ্ছা, এই যে 0.6 ফেমটোফ্যারাড বা এই যে প্যারাসিটিক ক্যাপাসিটেন্স ফর বোথ পিমোস এন্ড এনমোস বলে দিল, এটা আসলে সি এর ভ্যালু বলছে যে সি ইকুয়ালস টু 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোফ্যারাড। এই যে এখানে দেখেন ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার বলা আছে। এই যে মাইক্রোমিটারটা, এটা দেখে কি বোঝাচ্ছে বলেন তো, কেউ একজন বলতে পারবেন কেউ এটা? স্যার পার ইউনিট উইথ। পার ইউনিট উইথ, এক্স্যাক্টলি, নট পার ইউনিট লেন্থ, নট পার ইউনিট এনিথিং এলস, ঠিক আছে, জাস্ট পার ইউনিট উইথ। তাহলে আপনি যদি ক্যাপাসিটেন্স ইকুয়াল যদি আপনাকে 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার বলে দেয়, এটাকে শুধু ফেমটোফ্যারাডে আনতে হলে কি করতে হবে? স্যার 4 দিয়ে গুণ। 4 দিয়ে গুণ দিতে হবে, মানে উইথ দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে। সি টোটাল যদি বলি বা ঠিক আছে, এটা আমরা একটু পরে করব। আমরা জাস্ট দেখাই দিলাম আপনাদেরকে, হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা একটু পরে আসতেছি আরো ডিটেলসে ম্যাথ করার সময় বাকিটা দেখবো। আচ্ছা, এখন আমাকে বলেন এইখানে সবার আগে কি করতে হবে আপনাকে। এই যে এই যে আপনি যে সি টার্মিনালে এই যে ওয়াই নোডে একটা তো সিএল আছে, কিন্তু এই যে আপনি যদি এখান থেকে ক্যালকুলেট করেন, তাই না, এই যে সিমোস সিমোস গেটটাকে যদি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে কি হবে, এখানে একটা কি পাবেন, ওভারঅল আউটপুট ক্যাপাসিটেন্স পাবেন না? জি স্যার। হ্যাঁ। এখন একটু বলেন তো আউটপুট ক্যাপাসিটেন্স কত হবে এখানে? স্যার 9C। 9। আচ্ছা, আমরা দেখি কিভাবে। মনে করেন প্রত্যেকটা মসফেটের, যেহেতু আমরা জানি মসফেটের 3টা টার্মিনাল, ড্রেইন, সোর্স, গেট, তার মানে আমরা যেটা জানি যে ইকুইভ্যালেন্ট আরসি সার্কিট ড্র করতে গেলে মসফেটের 3টা টার্মিনাল থেকে 3টা ক্যাপাসিটর বের হবে। তাহলে আমরা সবচেয়ে নিচে যেটা, এটা থেকে একটা ক্যাপাসিটর বের হবে, যেটার আরেক অন্য মাথা চলে যাবে গ্রাউন্ডে। এইখান থেকে আরেকটা বের হবে, সেটার অন্য মাথায় কোথায় চলে যাবে? গ্রাউন্ডে। দেন এই বেস টার্মিনাল থেকে একটা বের হবে, সেটাও কোথায় চলে যাবে? গ্রাউন্ডে, তাই না? আবার এই যে এখান থেকে একটা বের হবে। আচ্ছা, এগুলাকে আমি নেক্সট পেজে একটা আঁকার চেষ্টা করি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। স্যার জি বলেন। স্যার কে এন আর কেপি এর ভ্যালু যখন বের করতে দেয়, তখন হচ্ছে যদি ওর্স্ট কেস বা বেস্ট কেস বলা থাকে, আমরা কি ওর্স্ট কেস হচ্ছে কনসিডার করব? আপনাকে যেটা বলবে সেটা কনসিডার করবেন, বেস্ট কেস বললে বেস্ট কেস কনসিডার করবেন, ওয়ার্স্ট কেস স্যার বললে মানে যদি স্যার ওইটা বলা না থাকে। বলার তো থাকবে, এটা বলা ছাড়া তো কোশ্চেনই কমপ্লিট হবে না। ওকে। এটা আপনাকে বলেই দিবে, না বললে তো কোশ্চেন কমপ্লিট হলো না। ইউজুয়ালি ওয়ার্স্ট কেস আমরা ধরে নেই, কিন্তু
কোশ্চেনে বলা থাকবে মোস্ট প্রবাবলি, মানে মানে 90% বা 99% চান্স হচ্ছে বলা থাকবে, না থাকলে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে। স্যার 9 নাম্বার কোশ্চেনের ই নাম্বারটাতে বলা নাই এই জন্য আর কি। আচ্ছা হ্যাঁ, আমি আসতেছি, এটা তো সমস্যা নেই। এই সিএল এর ভ্যালু কত দিয়ে দিচ্ছে আপনাকে? 4 পিকোফ্যারাড, তাই না? 4 পিকোফ্যারাড। আচ্ছা, এই যে আবার আমাকে বলে আপনাদেরকে কেএন এর ভ্যালু, কেপি এর ভ্যালু 4, কেএন এর ভ্যালু 1 দেওয়া। তাহলে আমরা এখানে আসি, এগুলো সবগুলো 4, এগুলো 4, এটা 1, এটা 1। তাহলে বলুন তো এই প্রত্যেকটা মসফেটের 3 মাথা থেকে 3টা করে ক্যাপাসিটর বের করবো, আর অন্য মাথা চলে যাবে গ্রাউন্ডে। এই গেট থেকে একটা ক্যাপাসিটর বের হয়েছে, আরেক মাথা গ্রাউন্ডে। আচ্ছা, এখানে আমরা লাম্প আপ নিয়ে যেহেতু কিছু বলে নাই, তাই না, আমরা শেয়ার ধরে নিব। শেয়ার বলতে কি, উপরের মসফেটের ড্রেন সোর্স আর নিচের মসফেটটার ড্রেন একই টার্মিনালে, তাহলে আমরা উপরের ড্রেনের জন্য একটা ক্যাপাসিটর আঁকার কথা ছিল, নিচেরটার জন্য আরেকটা আঁকার কথা ছিল, কিন্তু যেহেতু ওরা শেয়ার করতেছে আমরা এখানে শেয়ার ক্যালকুলেট করবো। আমরা বলছিলাম কোশ্চেনে যদি কিছু বলা না থাকে আপনারা আলাদা করে করার দরকার নাই। যদি কোনো টার্মিনাল শেয়ার করে সেই দুইটা জায়গায় একটা করে ক্যাপাসিটর লিখবেন, তাই আমরা একটাই ধরলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা ক্যাপাসিটর বের হবে, ফাইনালি এই জায়গা থেকে আরেকটা বের হবে এখানে, আবার এখান থেকে একটা বের হবে, কিন্তু এগুলা যেহেতু পিমোস এর জন্য করতেছি, এগুলোর অন্য মাথা চলে যাবে ভিডিতে, ঠিক আছে। সেম ভাবে এখানে চলে যাবে ভিডিতে, এখানেও সেম ভিডিতে যাবে, এখানেও সেম কোথায় যাবে, ভিডিতে চলে যাবে। আচ্ছা, এখানে আবার এই এখান থেকে একটা বের হবে, এগুলো ভিডিতে। আমরা অত ইয়া না করি, তাহলে এবার আপনি বলেন এইগুলার ভ্যালু কি হবে। বেসিক্যালি এই যে নিচের গুলা আমরা জানি, বলেন তো সিএন এর ফর্মুলা কি, কে এন টাইমস সি। আর সিপির ভ্যালু কি, কেপি টাইম সি। দেখেন তো কে এন এর ভ্যালু কত, 1 করে দেওয়া, তাহলে এগুলার প্রত্যেকটা শুধু সি হবে। এনমোস এর জন্য সবগুলা ক্যাপাসিটরের ভ্যালু হবে শুধু সি, জাস্ট সি। আর কেপি এর জন্য, কেপির ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 সি হবে, সবগুলা ক্যাপাসিটরের ভ্যালু হবে 4 সি। এই একটা 4 সি, এটা একটা 4 সি, এটা একটা 4 সি, সবই 4 সি এখানে। এখন খেয়াল করেন, এগুলো আমরা ক্যান্সেল আউট করবো, কোনগুলো কোনগুলো ক্যান্সেল আউট করতে হবে, যেমন এই ক্যাপাসিটরটার দুই মাথায় আসলে গ্রাউন্ডে, তাহলে বেসিক্যালি এই ক্যাপাসিটরটার কোনো কাজ নাই, এটা রিডান্ডেন্ট, তাই না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। সেম ভাবে এই যে উপরের ক্যাপাসিটর যেটা পিমোস এর, ক্যাপাসিটরের এক মাথা ড্রেনে আর এক মাথা হচ্ছে ভিডিডিতে, আবার ড্রেনটা ইটসেলফ ভিডিডির সাথে কানেক্টেড, তাহলে ক্যাপাসিটর দুই মাথায় ভিডিডি, তাহলে ক্যাপাসিটরটা না হবে চার্জ না হবে ডিসচার্জ, এগুলো রিডান্ডেন্ট, ফেলে দিবেন। ওকে, তাহলে এই যে আমাদের এরকম আরেকটা আছে, তো এই যে যে এই তিনটা যে আমরা বাদ দিলাম, এগুলোকে আমরা মুছে ফেলি, এগুলোর আর কোনো কাজ নাই। ওকে, এগুলো আমরা মুছে দিলাম, এটা একটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে বলেন, এবার আপনাদের সোজা কথা বলেন, আউটপুট টার্মিনালে টোটাল কয়টা ক্যাপাসিটর কাজ করতেছে? আউটপুট টার্মিনালে এই একটা, খেয়াল করেন তো, আউটপুট টার্মিনাল মানে এটা এই নোড, তাই না? এই নোডে কে কে আছে? এই নোডে এই 4 সি আছে একটা, এই 4 সি আছে একটা, এসি আছে একটা। কারণ আপনি এই তিনটা আসলে এই তিনটা ক্যাপাসিটর প্যারালালি আছে। আপনি বলুন স্যার প্যারালালি কিভাবে? একটা না হয় কমন পয়েন্ট শেয়ার করতেছে, কিন্তু আরেকটা কমন পয়েন্ট তো শেয়ার করতেছে না, কারণ এই যে সি এর জন্য এক মাথা গ্রাউন্ডে, 4 সি এর জন্য, 4 সির জন্য যে দুটো ক্যাপাসিটর সেগুলোর আরেক মাথা হচ্ছে ভিডিডিতে। আর আমরা জানি আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর যখন কাউন্ট করি, যদি কোনো ডিসি ভোল্টেজ সোর্স থাকে সেগুলোকে আমরা শর্ট করে দিই গ্রাউন্ডের সাথে, তাই না? তাহলে বেসিক্যালি সবগুলোরই অন্য মাথা শর্টে চলে গেল, মানে গ্রাউন্ডে চলে গেল, আর আরেক মাথা হচ্ছে এই যে ওয়াই নোডে কানেক্টেড। তাহলে বেসিক্যালি আপনি এই যে 4 সি, 4 সি আর সি, এই তিনটা যোগ করলে কত হবে বলেন তো? বলেন তো, কি একজন স্যার বলেন তো। নাইন নাইন 9C স্যার। 9 সি হবে, এক্স্যাক্টলি, ভেরি গুড। যারা অ্যাসাইনমেন্ট অলরেডি করে ফেলছেন তারা এটা জানার কথা। এটা হবে, তাহলে এই সবগুলোর জায়গায় আমরা এখানে একটা লিখতে পারি, এটা হবে 9 সি। তাহলে এই সবগুলোর জায়গায় আমরা এই যে আউটপুট টার্মিনাল, এখান থেকে একটা বের করবো শুধু। আচ্ছা, এখান থেকে এগুলো মুছে দিই। বেসিক্যালি কেন মুছবো, কারণ এগুলোর আমাদের আসলে কাজ নাই, আমরা মেইনলি কাজ করবো আউটপুট টার্মিনালের ক্যাপাসিটর নিয়ে। এই যে এখানে একটা পাইছি, তাহলে সেটা হচ্ছে 9 সি। ওকে, তাহলে এখন বলেন তো 9 সি আর সিএল এই দুটো কিভাবে আছে? প্যারালাল। 9 সি এবং প্যারালাল, এই সিএল দুইটা প্যারালাল আছে। এখন এই সি এর ভ্যালু বলেন তো, এই কোশ্চেনে কত কত বলে দিছে, এই যে প্যারাসিটিক ডিফিউশন ক্যাপাসিট্যান্স ফর বোথ এনমস এন্ড পিমোস, এটা বলছে, এটাই সি এর ভ্যালু, মানে 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার বলে দিচ্ছে, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন, যেহেতু এটা হচ্ছে সি এর ভ্যালু, যেহেতু আপনাকে বলে দিচ্ছে 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, তার মানে বুঝে বোঝা যাচ্ছে এটা আসলে ক্যাপাসিটেন্স পার পার ইউনিট উইডথ আপনাকে দিয়ে দিচ্ছে। উইডথ আবার বলে দিচ্ছে ইউনিট মসফেটের উইডথ বলে দিচ্ছে। এটা কিন্তু ইউনিট মসফেটের উইডথ, কিন্তু আপনার এই মসফেট গুলো কি ইউনিট নাকি কেএন আর কেপির ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট? স্যার ডিফারেন্ট। ডিফারেন্ট, তাহলে আপনার কি মনে হয়, ডাব্লিউ এর ভ্যালু কি ইউনিট ইউনিট ক্যাপাসিটরের ভ্যালু নেবেন, নাকি ডাব্লিউ এন ইকুয়ালস টু আপনি কে এন ইজ টু ইউনিট উইথ, এটা করবেন কোনটা? এটা কি করতে হবে?
ইউনিট উইডথে কি কে এন আর কেপি দিয়ে গুণ দিতে হবে, এটা দরকার আছে? না স্যার। দরকার নাই, এক্স্যাক্টলি। কেন দরকার নাই? কারণ দেখেন তো, আপনি যখন ক্যাপাসিটরের ভ্যালু কাউন্ট করতেছিলেন তখন সেখানে অলরেডি কে এন আর কেপি হিসাব করে ফেলছেন না? এই যে সিএন ইকালস টু কে এন সি, সিপি ইকালস টু কেপিসি অলরেডি করছেন না? কে এন আর কেপি অলরেডি ক্যালকুলেশন হয়ে গেছে না একবার? অলরেডি আপনি ক্যাপাসিটরের ভ্যালুগুলো যখন বসাচ্ছিলেন, এই যে 1C বা 4C করে যে বসাচ্ছিলেন, এগুলোতে বসানোর সময় অলরেডি আপনি কে এন আর কেপিটা কনসিডার করে ফেলছেন। তাহলে এখানে আর কে এন কেপির ভ্যালু কনসিডার করার কিছু নাই, জাস্ট ইউনিটটা উইথ দিয়ে গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে আপনার ক্যাপাসিটরের ভ্যালু এখানে দেওয়া আছে 0.6 ফেমটোফ্যারাড পার মিটার, মানে পার ইউনিট উইথ। তাহলে এখন ইউনিট মসফেটের উইথ দিয়ে আপনি গুণ করে দিবেন। কেন ইউনিট মসফেটের গুণ দিবেন? কারণ কে এন আর কেপির ভ্যালু অলরেডি ক্যালকুলেট করা হয়ে গেছে। ঠিক আছে, দেখেন তো, আপনি যদি 4 দেন তাহলে এই 4 মাইক্রোমিটার বাদ চলে যাবে আসলে বেসিক্যালি, তাহলে থাকবে শুধু কি এটা। তাহলে এটা করলে কত হয়? 424, তাহলে 2.4 ফেমটোফ্যারাড। ঠিক আছে, এখন আপনার এই যে সিএল আছে একটা 4 পিকোফ্যারাডে, আর এটা আছে 9C, তাহলে 9 × C, এই সি এর ভ্যালুটা এখন ইনপুট দিবেন। মাইক্রোমিটার পার মাইক্রোমিটারটা বাদ দেওয়ার পরে করবেন আর কি। ঠিক আছে, তাহলে 4.9 ইন্টু এটা এত মাইক্রো পিকো ফেমটোফ্যারাড আছে। আচ্ছা, এটাকে কি একজন করেন তো, এই ফেমটাকে ফেমটোফ্যারাড গুণ করলে কত হয়? 4 9 36 6 হাতের 3 9 2 18 21, তাহলে 21.6 ফেমটোফ্যারাড হবে এই ফেমটোফ্যারাড কে। তাহলে এটা হবে এটা, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? এই যে ওয়াই নোডে টোটাল ক্যাপাসিটেন্স কত হবে? এই টোটাল কত হবে? সিএল প্লাস 9C, এটাই তো ছিল। এখন আমরা এই সিএল এর 9C এর ভ্যালু পাইছি হচ্ছে 21.6 ফেমটোফ্যারাড, আর আপনার সিএল এর ভ্যালু আপনাকে দিয়ে দিছে 4 পিকোফ্যারাড। তো পিকোফ্যারাড মানে হচ্ছে পিকোফ্যারাড। সবগুলোকে আপনারা এক কাজ করেন, ইউনিটটা ভেঙে শুধু ফ্যারাডে নিয়ে আসেন। আমরা জানি ফেমটোফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত, -15। আর পিকোফ্যারাড মানে কি 10 টু দি পাওয়ার -12। ওকে, এটা কোশ্চেনেও দিয়ে দিতে, নাও দিতে পারে। তাহলে এটাকে কেউ একজন ক্যালকুলেটরে যোগ করে আমাকে বলেন তো কত আসে। 21.6 ইন্টু 10 টু দি পাওয়ার -15 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা ক্যালকুলেট করে কেউ একজন কাইন্ডলি আমাকে বলেন অ্যান্সার কত আসে। Sir, স্যার 4.0216 into 10 to the power 12. ওকে, 4.0216, তাই? Ji sir, into 10 to the power 12. ইন্টু 10 টু দি পাওয়ার Minus 12. মাইনাস -12। 12। তাহলে স্যার বেসিক্যালি এখানে হ্যালো বলেন, জি বলেন। স্যার এখানে তো মাইক্রোমিটার ছিল না, ওটা দিয়ে ভাগ দিতে হবে না? ভাগ কোন দুঃখে দিবেন আপনি? না না স্যার, মানে ওই গুণ করতে মানে হবে, কারণ ফেম মাইক্রোমিটার। ফেমটো না স্যার, আমি ইউনিটের কথা বলতেছিলাম ইসের। আর আপনি দেরি করে ফেলছেন, আপনি একটু পরে আসছেন আমার মনে হয়। আমরা না অলরেডি স্যার, হ্যাঁ বলেন, আপনি দেখেন এই যে সি এর ভ্যালু 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার ছিল, পার মাইক্রোমিটার, মানে মাইক্রোমিটারটা নিচে, তাই না? তার মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ক্যাপাসিটেন্স পার ইউনিট উইথ। তাহলে শুধু ক্যাপাসিটেন্স বের করতে হলে কি করতে হবে? টোটাল উইথ দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে শুধু ক্যাপাসিটরটা পেয়ে যাবেন, রাইট? ক্যাপাসিটর পার ইউনিট উইথ না পেয়ে শুধু ক্যাপাসিটেন্সটা পাবেন। সেটা আমরা করছি, যে দেখেন ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ করে দিছি। ইউনিট মসফেটের উইথ বলে দিচ্ছে 4। কোশ্চেনটা একটু খেয়াল করেন, এই যে ইউনিট মসফেটের উইথ বলে দিচ্ছে 4, যেটা কিনা 4 ল্যামডার সমান। আমরা জানি ইউনিট মসফেটের ক্ষেত্রে উইথ হচ্ছে 4 ল্যামডা, এটার ভ্যালু ডিরেক্ট 4 মাইক্রোমিটার আপনাকে বলে দিছে। তো আমি এই যে 0.6 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2.4 আসছে। সেই 2.4 কে 9 দিয়ে গুণ করছি, কারণ কারণ আপনার অ্যান্সার হচ্ছে 9C। কি স্যার, স্যার বুঝতে পারছি। কি বলেন? যে ন্যানোমিটার থাকলে তো ওই যে 10 to the-3 করতাম না, ওইটা মনে হয় বুঝছি। আচ্ছা হ্যাঁ, এখানে এখানে সবগুলোই এখানে তো মাইক্রোমিটার। ডাইরেক্ট মাইক্রোমিটার দেয়াই আছে। এক্স্যাক্টলি, মানে আপনার সিটাও পার মাইক্রোমিটারে দেওয়া, উইডটাও মাইক্রোমিটারে দেওয়া, তাহলে আপনার ইউনিট চেঞ্জ করার দরকার নাই, দুইটাই কেটে দিবেন। যদি একটা এমন হইতো যে আপনার একটা হচ্ছে পার মাইক্রোমিটারে দেওয়া, মনে করেন ক্যাপাসিটেন্সটা 0.6, মনে কথার কথা ধরেন, আমি এটা একটু দেখাই দিই, যদিও এটা এই ম্যাথের পার্ট না। মনে করেন যদি এমন হইতো যে ক্যাপাসিটেন্সটা আপনার দিয়ে রাখছে ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার, আর আপনার উইথ আপনাকে দিয়ে রাখছে 9 ন্যানোমিটার, তাহলে দেখেন তো এই মাইক্রোমিটার আর ন্যানোমিটার মিলতেছে না। তখন আমি যেটা সাজেস্ট করছিলাম, সবগুলাকে কোথায় নিয়ে আসেন? সবগুলাকে মিটারে নিয়ে আসেন। তাহলে 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার -15, এটা ফেরাডে চলে আসছে। আর মাইক্রোমিটারটা যেহেতু ডিভাইড আকারে আছে, তাহলে নিচে চলে যাবে, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -6 করলে মিটারে চলে আসবে। মাইক্রোমিটারটা মিটারে হয়ে গেল। কেন ভাগ করতেছি? কারণ এই যে পার মাইক্রোমিটার, তো পার মানে কি, পার মাইক্রোমিটার মানে কি, মাইক্রোমিটারটা নিচে ডিভাইড করা আছে। ঠিক আছে, এটা পেয়ে যাবেন। তারপরে আপনি যখন এই যে গুণ করবেন, তখন এই 9টাকেও
মিটারে নিয়ে চলে আসবেন, তাহলে 9 × 10⁻⁹ ন্যানোমিটার, তাহলে এটা করে যেটা পাবেন সেটাই আপনার সবগুলোকে মিটারে নিয়ে আসবেন, তাহলে আপনার ক্যালকুলেশনটা সহজ হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালুটাও ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া, আবার উইথের ভ্যালুটাও মাইক্রোমিটারে দেওয়া, তাই আমরা ডিরেক্ট মাইক্রোমিটার দিয়ে গুণ করে দিছি, কারণ হচ্ছে মাইক্রোমিটার মাইক্রোমিটার কাটা চলে যাবে। বুঝতে পারছি সবাইকে? সীমান্ত হাসান Yes. হাসান কল্লোল বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। তাহলে দেখেন তো স্যার হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ডিফিউশন ক্যাপাসিটেন্স তাহলে কোনটাকে বুঝাইতেছে? এটাই তো এতক্ষণ বললাম আপনার, এই যে প্যারাসিটিক ডিফিউশন ক্যাপাসিট্যান্স, এটা মানে শুধু সি এর ভ্যালুটা দিয়ে দিছে আপনাকে। ইউনিট সি আর কি, পার পার উইথ আর কি, হ্যাঁ ইউনিট হ্যাঁ, সি মানে পার এটা, উইথ। এই যে আপনি যে 9C পাইছেন, এই 9C পাইছেন, এই সিটা কোন জায়গা থেকে আনছেন? এগুলো তো আসমান থেকে আসে নাই, তাই না? এই সি এর তো একটা ভ্যালু আছে, তাই না? হ্যাঁ, এই যে আমি আউটপুট যে ক্যাপাসিটেন্স। এক্স্যাক্টলি আপনি যেটা বলছিলেন যে ইউনিট ক্যাপাসিটেন্স, ইউনিট মসফেটের ক্যাপাসিটেন্স যেটা সি, শুধু সি, রাইট? জি স্যার, পার উইথ আর কি। পার উইড দিয়ে দিছে, পার উইড নাও দিতে পারে, এখানে আপনাকে একটু পেঁচানোর জন্য পার উইডটা দিছে আর কি। এটাই বুঝাইছে প্যারাসিটিক ডিফিউশন ক্যাপাসিটেন্স বলতে, এই শুধু সি এর ভ্যালুটাকেই বুঝাইছে। বুঝতে পারছি আপনাদেরকে? স্যার স্যার এখানে কি গেট ক্যাপাসিটেন্সটাও দেয়া দেয়া যাইতো আর কি? হ্যাঁ, গেট ক্যাপাসিটি দিতে পারতো, কিন্তু সেটা গেট ক্যাপাসিটি দিয়ে নাই, কারণ আপনি আপনি একটা জিনিস রিয়েলাইজ করছেন কিনা আমি জানি না, এই যে সিএলটা যে দিছে, সিএলটা আসলে কি বলেন তো? কোনো একটা লোডেরই তো গেট টার্মিনালের ক্যাপাসিটেন্সটা না? জি স্যার। ওইটা ডিরেক্ট ডিরেক্ট গেট ক্যাপাসিটেন্স না দিয়ে ডিরেক্ট সিএলটা দিয়ে দিছে। নর্মালি আমরা জানি যে টোটাল ক্যাপাসিটেন্সের ফর্মুলা হয়েছে ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস গেট ক্যাপাসিটেন্স, তাই না? এখানে গেট বলতে আসলে সিএলটাই বুঝাইছে, কারণ বেসিক্যালি বলেন তো সিএল মানে কি? গেট ক্যাপাসিটেন্স কোত্থেকে আসে? ওই যে লোড যেটা থাকে সেই লোডের ইনপুট টার্মিনালটা তো আসলে গেট, তাই না? ওই গেটের ক্যাপাসিটেন্সটাই আসলে বুঝাইছে, এখানে সিএল দিয়ে বুঝাইছে। বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। বেসিক্যালি টোটাল ক্যাপাসিটেন্স যেটা ডিফিউশন ক্যাপাসিটেন্স প্লাস লোড ক্যাপাসিটেন্স, যেটা গেট ক্যাপাসিটেন্স যেটা আপনাদেরকে পড়াইছিলাম, ওই গেট ক্যাপাসিটেন্সটা কি? কোনো একটা লোড, যেটা একটা তো ড্রাইভার, এটা পুরোটা ড্রাইভার, এখানে একটা লোড থাকবে না, সেই লোডের ইনপুট ক্যাপাসিটেন্স যেটা, সেটাই তো আসলে ওই লোডের ইনপুট ক্যাপাসিটেন্স মানে কি? লোডের গেট ক্যাপাসিটেন্স। কিভাবে বলেন তো? এই যে মনে করেন আমি যে একটা মসফেট আঁকলাম, মসফেট, এই যে মনে করেন এই যে একটা মসফেট সিমস আমি আঁকলাম, এই সিমস এর বলেন তো ইনপুট টার্মিনাল কোনটা? এটা তো আউটপুট, ওয়াই ইনপুট কোনটা? এই গেট গুলা না, গেট গুলার যে ইনপুট সেটা তো গেট, গেট ক্যাপাসিটেন্স। এই জন্যই তো আমরা ওই যে 5C করে ধরতেছিলাম, মনে আছে? যোগ করার সময় এখানে 5HC করতেছিলাম, কারণ লোডের ইনপুট ক্যাপাসিটেন্সটা হচ্ছে 5C ছিল, তাই না? এটা তো একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা ড্রাইভার, আবার ন্যান্ড গেটটাই যদি আপনার কি হয়, লোড হয়, তাহলে একটা ন্যান্ড গেটের আউটপুট ক্যাপাসিটেন্স প্লাস আরেকটা ন্যান্ড গেটের ইনপুট ক্যাপাসিটেন্স দুটো যোগ হয়ে তো এই যে ওয়াই টার্মিনালে আপনার একসাথে যোগ হয়ে যাবে। তো বেসিক্যালি ওরা আপনাকে গেট ক্যাপাসিটেন্স বলতে বোঝাচ্ছে লোড হিসেবে যে মসফেট গুলো আছে, বা লোড হিসেবে যে গেট গুলো আছে, সেই গেটের গেট ক্যাপাসিটি, সরি, যে মসফেট গুলো, সেই মসফেট গুলোর গেট ক্যাপাসিটেন্স, ওটাই বুঝাইছে। এখানে সেটা আলাদা করে গেট না বলে ডিরেক্ট সিএল হিসেবে দিয়ে দিচ্ছে আর কি। বুঝা গেছে? ইয়েস স্যার। এরপরেও যদি আলাদা করে বলতো যে হ্যাঁ প্যারাসিটিক ক্যাপাসিটেন্স এত, ডিফিউশন ক্যাপাসিটি, সরি, গেট ক্যাপাসিটেন্স এত, তখন হ্যাঁ, তখন এটাও যোগ করতেন, সিএল ও যোগ হইতো, গেট ক্যাপাসিটেন্সও যোগ হইতো। বুঝতে পারছি? ওকে, তাহলে আপনি সি টোটাল পেয়ে গেছেন, আপনার কাজ অর্ধেক শেষ। এখন আপনাকে বলছে, এই যে প্রথম কোশ্চেনের অ্যান্সার চলে আসে, প্রথম কোশ্চেনে চাইছে এটা যে ক্যালকুলেট দ্য টোটাল ক্যাপাসিটেন্স এট নোড ওয়াই। এই যে টোটাল ক্যাপাসিটেন্স নোড ওয়াই তে কি কি ছিল, এইখান থেকে ক্যালকুলেট করে 9C পাইছিলেন, সেই 9C এর ভ্যালুটা আপনি সুন্দর করে ফেমটোফ্যারাডে কনভার্ট করে করলেন, করে সিএল এর সাথে যোগ করে দিয়েছেন, সবগুলোকে নিয়ে আসছেন। ওকে, এই জন্য বললাম ইউনিট মসফেটে নিয়ে চলে যাবেন, সরি, ইউনিট সবসময় মিটারে নিয়ে যাবেন বা ফেরাডে নিয়ে যাবেন। ওকে, ফেমটো টেম্পো যাই থাকবে এগুলোকে বাদ দিয়ে দিবেন। তারপর দেখেন এস্টিমেট দ্য সুইচিং পাওয়ার ওয়েন অপারেটিং ইন 1.2 গিগাহার্টজ। এই যে অপারেটিং ইন 1.2 গিগাহার্টজ, এটা বলতে আসলে কি বুঝাইছে বলেন তো? স্যার ক্লক দিয়ে দিচ্ছে, ক্লক ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমের কথা বলছে, এই ডিজিটাল সিস্টেম অন চিপ। এই যে আপনার অপারেটিং বলতে, একটা সিস্টেমের অপারেটিং ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? ওই এটা আসলে সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি। আপনার প্রসেসরে লেখা থাকে না 2.5 গিগাহার্টজ, সরি মেগাহার্টজ স্পিড, তাই না? ক্লক, ওইটা আসলে প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি বোঝায়। আপনি চাইলেও একটা প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি আপনার মনের মতো চেঞ্জ করতে পারবেন না। এটা প্রোডাকশন হয় একটা স্পেসিফিক স্পেসিফিকেশনস নিয়ে, সেটা একটা স্পেসিফিক ক্লকের উপরে চলে। ক্লকটা যত ফাস্টার, আপনার ডিভাইসটা তত ফাস্টার। ঠিক আছে? তো বেসিক্যালি কোনো একটা ডিভাইস বা অপারেট করে বা সিস্টেম অপারেট হয়, এটা অপারেটিং ফ্রিকোয়েন্সি। এটা আপনার সুইচিং ফ্রিকোয়েন্সি না। সুইচিং ফ্রিকোয়েন্সি আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। মনে করেন কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড একটা সুইচ, এটাকে আপনার ইচ্ছা মতো আপনি চাপ দিবেন, অন করবেন, অফ করবেন।
তো কতক্ষণ পর পর আপনি সুইচিং করতেছেন সেটাই হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ঠিক আছে, যেটা আপনাকে ক্লাস অলরেডি মানে কি বলে এলাবোরেটলি পড়ানো হয়েছে। সো অপারেটিং ফ্রিকোয়েন্সি, এখানে সিস্টেমের অপারেটিং ফ্রিকোয়েন্সি বলতে আসলে সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি বুঝাইছি, বোঝানো হয়েছে। তাহলে বলেন তো সুইচিং ফ্রিকোয়েন্সির সুইচিং পাওয়ার বের করার ফর্মুলা কি ছিল? একটা ছিল যদি সুইচিং ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে সোজা সুইচিং ফ্রিকোয়েন্সি মানে এফ এস ডাব্লিউ ইন্টু সিভিডি স্কোয়ার, সোজা হিসাব, এটা সহজ। আর যেহেতু আপনাকে দিয়ে দিছে কি অপারেটিং ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি মানে এটা আসলে কি ক্লক ফ্রিকোয়েন্সি না? সিস্টেমের অপারেটিং ফ্রিকোয়েন্সি বলতে সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি বোঝায়। Then আমরা জানি যে অপারেটিং ফ্রিকোয়েন্সি বা ক্লক ফ্রিকোয়েন্সি যদি করতে চান তখন সুইচিং ফ্রিকোয়েন্সির জায়গায় আলফা ইন্টু ক্লক ফ্রিকোয়েন্সি লিখতে পারেন, তাহলে ইন্টু সি ভিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আলফার ভ্যালু আপনাকে কোশ্চেনে দিয়ে দিছে 0.1 সুইচিং, এটা বলে দিচ্ছে 1.2 গিগাহার্টজ। গিগাহার্টজটাকে আপনি কিছু কনভার্ট করে ফেলবেন, হার্টজে কনভার্ট করে ফেলবেন 10⁻⁹। আবার এখানে 10⁻⁹ লিখে ফেলিয়েন, গিগাহার্টজ মানে 10⁻⁹, অনেক বড় ইউনিট। ঠিক আছে, আচ্ছা, আর সি এর ভ্যালু আপনি পাইছেন একটু আগে ক্যালকুলেট করে, সি এর ভ্যালু পেয়ে গেছেন 4.0216 ইন্টু 10⁻12। তাহলে 4.0216 ইন্টু 10⁻12 এন্ড সিভিডি স্কোয়ার, ভিডি এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার করে দেবেন। এটা ক্যালকুলেট করে যেটা পাবেন সেটা হচ্ছে ওয়াটে একটা ভ্যালু পাবেন। ঠিক আছে, বোঝানো গেছে আপনাদেরকে? জি স্যার। 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করেন, বলছে ডিটারমাইন ইফ দ্য সিস্টেম ক্যান সুইচ ফাস্টার অর স্লোয়ার when VDD is half while the switching frequency and the capacitance remain same। তাহলে আপনি বলেন আপনার সুইচিং বেসিক্যালি ভিডিডি হাফ করে আপনি চেক করবেন যে আপনার ডিভাইসটার কি অবস্থা হচ্ছে, সুইচিং পাওয়ারের কি অবস্থা হচ্ছে। ঠিক আছে, সরি, এই বেসিক্যালি বলছে সুইচিং পাওয়ার এবং ক্যাপাসিটেন্স সেম থাকবে। তাহলে এই সুইচিং পাওয়ার মানে পিএসডব্লিউ যেটা আপনি এখান থেকে বিতে যেটা ক্যালকুলেট করেন, মনে করেন আমি 2 ওয়াট পাইছি, তাহলে এই 2 ওয়াটটা ফিক্স, চেঞ্জ করা যাবে না। বলছে ক্যাপাসিটেন্সটাও ফিক্স, মানে এই সি এর ভ্যালু চেঞ্জ করা যাবে না। আর ভিডিডি এই ভি এর মানে সাপ্লাই ভোল্টেজটা অর্ধেক করে দিচ্ছে। তাহলে বলছে এখন ফাস্টার হবে না স্লোয়ার হবে। তাহলে বলেন তো সি জানেন, ভি এটা জানেন অর্ধেক করা, পাওয়ারটাও জানেন, তাহলে বাকি জানেন না কার ভ্যালু? স্যার ফ্রিকোয়েন্সি সুইচিং ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির বের ভ্যালু করতে জানেন না, হবে। তাহলে আপনি এই সুইচিং ফ্রিকোয়েন্সি বের করবেন। যদি সুইচিং ফ্রিকোয়েন্সি আগের চাইতে কম আসে তার মানে স্লোয়ার হয়ে গেছে, সুইচিং ফ্রিকোয়েন্সি আগের চাইতে বেশি আসে তাহলে ফাস্টার হয়ে গেছে, শেষ। ফ্রিকোয়েন্সি বেশি মানে কি মোর র্যাপিডলি জিনিসটা কাজ করবে, তাই না? বেশি ফ্রিকোয়েন্সি বলি মানে বেশি ফাস্টার, 1 সেকেন্ডে বেশিরভাগ বেশি বেশি সময় ধরে ওরা আপ ডাউন করতেছে, রাইট? সুইচ অন অফ হচ্ছে। ফ্রিকোয়েন্সি মানে কি বুঝি, একটা 1 সেকেন্ডে কতবার আর ইন্টায়ার সাইকেল কমপ্লিট করতেছে, সেটাই তো, রাইট? তাহলে বুঝে গেছে এই টাইপের ম্যাথ, আই গেস। যদি বেসিক স্যার, ক্লিয়ার বলো। স্যার নোট এ আর বি তে কি সুইচিং পাওয়ার টার্গেট করা লাগবে না? না, নোড আর এবি তে বের করতে হবে না, কারণ আপনাকে বলছে ওয়াই এর কথা বলছে। আমরা নর্মালি আপনাদেরকে বলে রাখি, আমরা সুইচিং পাওয়ার বলেন বা যাই করেন, আমরা এই লোড এবং ড্রাইভারের মাঝখানের যে পয়েন্টটা সেখানে বের করি। ঠিক আছে, এইখানে এই পয়েন্টে বের করি, লোড এবং ড্রাইভারের মিডল পয়েন্টে, মিড পয়েন্টে আমরা অলওয়েজ ক্যালকুলেশন গুলো করি পাওয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝানো গেছে আপনাদেরকে? স্যার এখানে ওয়াই বলা নাই তো এই জন্য আর কি ভাবছি। হ্যাঁ, সমস্যা নেই, ওই যে আমরা নর্মালি লোড এবং ইয়ার মাঝখানের ক্যালকুলেশন গুলোই করি। তাহলে এই গেল একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ দিই, দেখি আপনারা পারেন কিনা। কথার কথা যে দেখি কি অবস্থা আপনাদের, এতদিন কি পড়াইলাম, আপনারা কি পড়ছেন। ধরেন আমি আপনাদেরকে আহ, বলে দিলাম যে আপনার ড্রাইভার হচ্ছে, এইটা তো বড় হইলো কেমন, হাইলাইটার ইউজ করতেছিলাম। খেয়াল করেন, বলেন আমি মনে করেন আপনাকে আমি এই যে একটা ড্রাইভার দিলাম, একটু মনোযোগ দিয়ে দেন, দেখেন এটা দেখি পারেন কিনা, কি অবস্থা আপনাদের। এই হইলো আপনার ড্রাইভার আর এই হইলো আপনার লোড। আমি বলে দিলাম আপনার এখানে লোড এবং ড্রাইভার সবার জন্য মিউ এন ইকুয়ালস টু 4 টাইমস মিউ পি। কথার কথা মিউ এন ইকুয়ালস টু 4 টাইম মিউ পি। ওকে, তো এন্ড আমি আরো একটা জিনিস বলে দিলাম, সেটা হচ্ছে সেটা কি, আরেকটা হচ্ছে আপনাকে মনে করেন এই ড্রাইভার হিসাবে আমি বলে দিলাম আপনাকে নর 2, আর লোড হিসাবে বলে দিলাম ন্যান্ড 10।
নট টু মানে তো বুঝছেন তো, রাইট? দুইটা ইনপুট। আর লোডে হচ্ছে ন্যান্ড 10 মানে হচ্ছে এই ন্যান্ড গেটের টোটাল 10টা ইনপুট থাকবে। আর আমি বলে দিলাম মিউ এন ইকুয়ালস টু 4 মিউ পি। ওকে, মিউ এন ইকুয়ালস টু 4 মিউ পি। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আরো বলে দিলাম যে কে এন ইকুয়ালস টু মনে করেন 2, কেপি ইকুয়ালস টু মনে করেন 3, এটাও আমি বলে দিলাম। আর আমার কোশ্চেন হচ্ছে এই যে ওয়াই পয়েন্টে টোটাল ক্যাপাসিটেন্স। আপনাদেরকে কি ম্যাটটা দেখে অনেক বড় মনে হচ্ছে? একদমই না স্যার, অনেক ছোট। এটা আসলে অনেক ছোট, চিন্তা করে দেখেন। 7+5C এরকম কিছু। 7+5C করতে গেলে আমি জানি না। এই সি আর কি, ওই যে 10 এর সাথে গুণ হবে। আপনার ন্যান্ড 10 এর জন্য ইনপুট ক্যাপাসিটেন্স বের করতে হবে, আর নট 2 এর জন্য স্যার নট টু এর জন্য এখানে হলো, তাইলে আমার 8 আসবে না? এটা তো আমি নট জানি। 2 এর জন্য 6 8 আর 2 আসবে। 8। আর হ্যাঁ 8 আসবে। আর স্যার ন্যান্টেনের জন্য হলো 8.5C এরকম স্যার। আচ্ছা না, এখানে হলো ছোট্ট একটা টুইস্ট আছে, দাঁড়ান আমি একটা জিনিস ভুল দিয়ে ফেলছি। একটু ওয়েট করেন, কেএন আর কেপির ভ্যালু আমি দিব না। কেএন আর কেপির ভ্যালু আমি দিব না, কেন দিব না বলতেছি। স্যার ড্রাইভারের জন্য একটা কেএনকেপি আর লোডের জন্য আরেকটা কেএনকেপি, এভাবে হ্যাঁ আমরা বের এক্স্যাক্টলি, ডিফারেন্ট ডিফারেন্ট কেএন কেপি আসবে। একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখে আপনাদেরকে জানাচ্ছি। হচ্ছে এখানে একটা ছোট টুইস্ট আছে, হ্যাঁ। আমি আপনাকে মনে করেন যে এখানে কেএন কেপি ভ্যালু বলে দিলাম না, ঠিক আছে? মনে করেন যে কেএন কেপির ভ্যালু আমি বলে দিলাম না, এভাবে বললাম যে অ্যান্সারটা বের করেন। তাহলে বলেন তো কেএন আর কেপির ভ্যালু বের করার জন্য কোনো কন্ডিশন কি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে? না স্যার। নর্মালি কেএন আর কেপি বের করার জন্য তো একটা একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকে, রাইট? কিন্তু এখানে তো কোনো কন্ডিশন দেওয়া নেই। তাহলে আমার কোশ্চেনটা আমি একটু এক্সটেন্ড করলাম, আমি বললাম যে কেএন ইকুয়ালস টু হোয়াট, বের করেন আগে কেএন কেপি বের করেন, তারপরে আপনি কাজ করেন। তাহলে কেএন আর কেপির ভ্যালু কি এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে কিছু? না, কিন্তু স্যার মিউ এর ভ্যালু তো দেওয়া আছে। হ্যাঁ, মিউ এন ইকুয়ালস টু 4 মিউ পি দেওয়া আছে। দেখেন কেএন আর কেপি এর জন্য বের করার জন্য যদি কোনো ডিরেক্টলি যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে, আপনি চাইলে এটা ধরতে পারেন। এটা হচ্ছে একটু আগে আপনাদের একজন যখন বলছিলেন যে স্যার এটা কি করব, রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্স, আর এটা ধরে নেবেন বাই ডিফল্ট যদি দেওয়া না থাকে। এবং যদি দেখেন যে আপনি এটা ধরা ছাড়া কেএন কেপির ভ্যালু বের করা যাচ্ছে না, তখন আপনি বাই ডিফল্ট ফল রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রাইজ রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আর ইন ওর্স্ট কেস সিনারিও, এটা আপনি ধরে নিতে পারেন চাইলে। বুঝতে পারছি? কোশ্চানে এমনটা থাকার খুব একটা সম্ভাবনা নাই, যদি বাই চান্স দেওয়া না থাকে। আপনাদের এখন যেহেতু কোশ্চেনটা করেই ফেলছেন, আমি এই জন্যই এটা বলে ফেলছি আর কি, যে যদি দেওয়া নাই থাকে বাই চান্স, তাহলে আপনি ইফেক্টিভ রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ইফেক্টিভ ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্স আর ইন ওর্স্ট কেস সিনারিও, যদি না দেওয়া থাকে এটা আপনি ধরে নেবেন। কথা বুঝতে পারছি আমি? বলা যায় না, অনেক রকম অনেক ট্রিক থাকতে পারে, যদি না দেওয়া থাকে এটাই ধরবেন। কেউ যদি বাই ডিফল্ট ধরে নিতে বলছে আপনাদেরকে, আই গেস মনে আছে, এটাও এরকম ধরে নেবেন। তাহলে বলেন তো এটার ক্যালকুলেট যদি আপনি করেন, তাহলে এখানে কেএন আর কেপির ভ্যালু বের করতে হবে। একটা হচ্ছে ইনপুটের জন্য একবার বের করতে হবে, আর এই ড্রাইভারের জন্য একবার বের করতে হবে, লোডের জন্য একবার বের করতে হবে, ঠিক আছে? ড্রাইভারের জন্য আমরা যদি আসি, আপনি খুব সিম্পল ওয়েতে চিন্তা করেন, নরের ক্ষেত্রে সার্কিটটা কেমন হবে? কিছুটা এরকম না নরের ক্ষেত্রে সার্কিটটা? তাহলে নরের ক্ষেত্রে আমাকে বলেন, আচ্ছা আমি একটা কাজ করি, শুধুমাত্র একটা মাত্র এনমস এর জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আর এন এর ফর্মুলা কি ছিল? আর বাই কেএন। শুধুমাত্র একটা মাত্র পি মসের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে আরপি। আরপি ইকুয়ালস টু কি হবে দেখি, এটাকে বলতে পারবেন? 4R/KP। 4R বাই 4R কেপি। by KP. 4R বাই কেপি। এই যে 4 করতে আসছে কারণ আমি বলে দিচ্ছি মিউ এন ইকুয়ালস টু 4 টাইমস মিউ পি, তাই না? ওকে, এখান থেকে আছে। ওকে, একটার জন্য এখন বলেন, যেহেতু আপনাকে কোশ্চেনে মনে করেন বলে দেওয়া নাই আর আর ইকুয়ালস টু এফ আর ইকুয়ালস টু আর ইন ওর্স কেস সিনারিও, এটা আপনি যদি দেওয়া না থাকে বাই ডিফল্ট ধরে নেবেন। তাহলে আমরা
ধরে নিলাম। তাহলে আমাকে বলেন তো ওর্স্ট কেস সিনারিওতে এই রাইজ টাইম রেজিস্ট্যান্স বের করবেন, আর বের করবেন। বের করতে গেলে ওর্স্ট কেস সিনারিওতে মানে যেহেতু রাইজ টাইম রেজিস্ট্যান্স হচ্ছে পিমোস এর জন্য করতে হয়। পিমোস এর ক্ষেত্রে ওর্স্ট কেস সিনারিওতে কয়টা পিমোস অন থাকতে হবে? সবগুলা। সবগুলো অন থাকতে হবে। তাহলে একটার জন্য হচ্ছে 4R ইন্টু কেপি। তাহলে রাইজ টাইম রেজিস্ট্যান্স যদি করেন তাহলে 2 ইন্টু 4R বাই কেপি হবে না? ওকে, এটা তাহলে রাইজ টাইম পেয়ে গেলাম। এবার ইকুয়ালস হচ্ছে ফল টাইম রেজিস্ট্যান্স যদি হয়, ইফেক্টিভ ফল টাইম রেজিস্ট্যান্স ইন ওর্স্ট কেস সিনারিও করেন, তাহলে আমাকে বলেন তো এটা হচ্ছে ফল টাইমের জন্য আমরা এনমস এর নেটওয়ার্কের কথা চিন্তা করবো। এনমস এর ক্ষেত্রে যেহেতু দুটো এনমস প্যারালাল আছে, ওর্স্ট কেসে কয়টা অন থাকবে? যে কোনো একটা মানে শুধু আর বাই কে এন। তাহলে আর বাই কে এন ইকুয়ালস টু কি জানো? পুরোটা সমান কি? ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্স আর এর সমান পুরোটা। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেট করেন তো, দেখেন তো কত আসে। তাহলে আপনার এই যে বেসিক্যালি আপনি কেপির ভ্যালু কত আসবে বলেন তো? এই যে কেপি ইকুয়ালস টু আপনি লিখতে পারেন কত, যে 8R বাই আর, তাই না? তাহলে 8 আসবে। আর কে এন এর ভ্যালু কত আসবে? 1, তাই না? 1 কি না বলেন তো? জি স্যার, হুম, 10C আর- আসবে এমনি। মানে 1 কি না, এটা তো বুঝে গেছে, রাইট? এটা কি কারো সমস্যা আছে বুঝতে? কিভাবে করছেন? এই যে এফ আর ইকুয়ালস টু আর, এটা ধরে একটা মানে আর বাই কে এন ইকুয়ালস টু আর ধরে একটা, আর এই যে 2 ইন্টু 4N বাই কেপি ইকুয়ালস টু আর ধরে একটা, যেহেতু সবগুলোই সমান পুরোটাই, যেহেতু আপনি আর আর ইকুয়ালস টু রাইস টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু শুধু আর ধরতে পারেন, ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আবার আর ধরতে পারেন, ঠিক আছে? তো দুইটাকে আলাদা আলাদা করে ধরে আপনি ক্যালকুলেট করলে কেন আর কেপির ভ্যালু পেয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে 8, একটা হচ্ছে 1। তাহলে বলেন তো এখন এই যে আপনার চিন্তা হচ্ছে, যেহেতু এই পয়েন্টে বের করতে বলতে, তাহলে আপনার চিন্তা হচ্ছে এখান থেকে বের করুন। তাহলে এখান থেকে কি কি আসবে? এই যে এই পিমস থেকে একটা আসবে, যেটা কিনা কেপি থেকে করতে হবে, তাহলে এটা হচ্ছে 8C। আবার এই এনমস থেকে এখান থেকে একটা আসবে, সেটা কিনা শুধু সি, কারণ কে এন ইন্টু সি, তাহলে কে এন এর ভ্যালু 1C। আর একটা হবে এখান থেকে একটা বের হবে, এটার ভ্যালু কত? সি। তাহলে এই যে ড্রাইভারের থেকে এখানে যেটা আসতেছে সেটা কত আসতেছে? 8C ইন্টু সি প্লাস সি, মানে কত? 10C। বোঝানো গেছে এটা? আর সবাই কি বুঝতে পারছেন এটা? হ্যালো, জি স্যার। বুঝেন নাই কেউ আছেন যেটা বোঝা যাচ্ছে না বা বুঝতেছি না? স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল যে এটা বুঝছেন কিনা সেটা বলেন, এটা যদি না বুঝেন আহ, জি স্যার, এটা বুঝতে পারছি আমি। তাহলে বাকিটা শেষ করে তারপর কোশ্চেনটা করেন, হ্যাঁ? আচ্ছা স্যার। মানে এই রিলেটেড মানে একটা টপিকের মধ্যে আরেকটা ঢুকাই দিলে মানে প্যাচ লেগে যাবে, যারা পরে দেখবে রেকর্ডিং ওরা মানে খেয়ে হারাই ফেলবে, ঠিক আছে? এটা শেষ করে তারপর আপনার কোশ্চেন আমরা আসতেছি। আচ্ছা, তো এবার বলেন আপনাদের, আমি জানি নট টু করতে গেলে আপনাদের কোনো প্যারা হবে না, আপনারা মারা খাবেন হচ্ছে ন্যান 10 করতে গিয়ে, তাই না? শুনেন, ন্যান 10 না, আমি যদি ন্যান এখানে 1 লক্ষ 2 লক্ষ দিই, কোশ্চেন আপনাদের কষ্ট হওয়ার কথা না। কেন হবে না? কারণ এটা হচ্ছে একটু চালাকি করা লাগবে। আপনি জানেন যে রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আর ইন ওর্স্ট কেস সিনারিও। এখন বলেন তো ন্যান গেটের ক্ষেত্রে, আমি বেসিক যে কোনো একটা ন্যান গেট আঁকলাম। ন্যান গেটের ক্ষেত্রে যখন আপনি এই যে রাইজ টাইম চিন্তা করেন, ফল টাইম রেজিস্ট্যান্স যখন চিন্তা করেন, ইফেক্টিভ ফল টাইম রেজিস্ট্যান্স ইন ওর্স্ট কেস সিনারিও, তখন কি হয়? ন্যান গেটের ক্ষেত্রে সবগুলাই ক্যালকুলেট হয় না? ইয়েস স্যার। তাহলে বলেন জি তো স্যার। ফল টাইম করতে গেলে এখান থেকে আমরা জানি যে আর এন ইকুয়ালস টু কত হবে? আর বাই কে এন। আর পি ইকুয়ালস আমরা জানি 4R বাই কেপি। তাহলে আপনি আমাকে বলেন, যেহেতু আমি ন্যান্ড 10 বলছি, তাহলে আমার এনমস আছে 10টা, পিমস আছে 10টা। এনমস সবগুলা সিরিজে, পিমস সবগুলা প্যারালালে। এটাতে কারো কোনো সন্দেহ আছে? ন্যান্ড না বলছি, স্যার। তাই না? ন্যান্ড গেটের ক্ষেত্রে 10টা পিমস, এনমস সবগুলা সিরিজে, 10টা সবগুলা সিরিজে, পিমস 10টা সবগুলা প্যারালালে। তাহলে ওর্স্ট কেস সিনারিওতে আমি আগে বলছি যে সিরিজ সার্কিটে যদি ওর্স কেজ অ্যাপ্লাই করেন তাহলে সবগুলো অন থাকতে হবে। প্যারালাল সার্কিটে যদি ওর্স কেজ অ্যাপ্লাই করেন যে কোনো একটা অন থাকবে, সবগুলো প্যারালাল রাস্তার মধ্যে যে কোনো একটা অন থাকলে সেটা ওর্স কেজ সিনারিও। তাহলে আপনি বলেন আমি ন্যান 10 দেই বা 1 লক্ষ দেই, যা আসে না তো আপনার। আপনি ফল টাইম রেজিস্ট্যান্স বের করবেন, টোটাল যদি 10টা হয় তাহলে 10টাই অন থাকতে হবে, তাহলে 10 ইন্টু আর এন ধরতেই হবে, তাই না? ইকুয়ালস টু রাইস টাইম যদি ধরেন 10টা থাকুক, 1 লাখ থাকুক, 20 লাখ থাকুক, কয়টা ধরতে হবে? রাইস টাইম রেজিস্ট্যান্সের জন্য কয়টা পিমস ক্যালকুলেট করবেন ওর্স কেজে? একটা ধরবেন, একটা স্যার। একটা। শুধুমাত্র আরপি ইকুয়ালস টু আর। এই তো শেষ, খেলা শেষ। 10 ইন্টু আর এন এর ভ্যালু আপনি এখানে লিখে রাখছেন আর বাই কে এন, আর বাই
kn, rb ইকুয়ালস টু লিখে রাখছেন 4r বাই কেপি, 4r বাই কেপি ইকুয়ালস টু কি আর। তাহলে এবার আপনি নিজেই বলেন এই যে এটা আর এই আর এই দুটোকে যদি ইকুইভ্যালেন্ট করেন তাহলে কি kn ইকুয়ালস টু কত হবে, আর আর বাদ যাবে শুধু 10 থাকবে, তাহলে kn এর ভ্যালু হবে 10, কেপি এর ভ্যালু হবে এখান থেকে এই যে আর আর বাদ তাহলে 4। ইজি না বলেন তো? তাহলে এবার আপনি বলেন kn আর কেপি যদি 4 হয়, kn এর ভ্যালু যদি 10 হয়, কেপি এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আপনি বলেন ন্যান্ড 10 এর ক্ষেত্রে আপনার তো ইনপুটটা নিয়ে চিন্তা, তাই না? আপনার তো ইনপুট টার্মিনাল নিয়ে টেনশন, তাই না? ইনপুট টার্মিনাল নিয়ে তো টেনশন। তাহলে আপনি জানেন যে আপনার Tn ইকুয়ালস টু কেএনসি, টিপি ইকুয়ালস টু কেপিসি। ইনপুট গেট টার্মিনালে কি হয় বলেন তো, এনমোস এর গেটের ক্যাপাসিটেন্স আর পিমোস এর গেটের ক্যাপাসিটেন্স যোগ হয়ে যায় না? 14 হবে না, রাইট? 14 হবে, এক্স্যাক্টলি 14 হবে। স্যার 14 হয়ে দুইটা মানে 2 × 14 হবে না? এই কোন দুঃখে 2014 হবে? কেন বললাম না এই যে আপনাদের মনে আছে, আমি যদি মনে করেন এই যে ন্যান্ড করাইছিলাম, যে খেয়াল করেন আমি একটু দেখে আসি এখানে, এই যে এ এ আর এই দুইটা মিলে এখানে একটা আসবে, এখানে ধরেন মনে করেন পি মসের জন্য আপনি 10c পাচ্ছেন, এন মসের জন্য 4c পাচ্ছেন, তাহলে এখানে কত হয়ে যাবে 14c। বি এর ক্ষেত্রেও কি পাবেন 14c। কিন্তু আমি বলছিলাম কি ইনপুট 10টা থাকুক 10,000টা থাকুক, কিন্তু আসলে ইনপুট ধরবেন কয়টাকে? ইনপুট টার্মিনালে কয়টা ক্যাপাসিটর যাবে? যে একটাই তো যাবে, তাই না? আচ্ছা, আপনি এ বি সি ডি ই এফ জি এইচ হাজারটা থাকুক, প্রত্যেক টার্মিনালে 14c 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 করে থাকতে থাকবে, কিন্তু আপনি 14c কয়বার ক্যালকুলেট করবেন? জাস্ট ফর ওয়ান টাইম। বলছিলাম না এটা ক্লাসে? জি স্যার। তাহলে বলেন 14c ইন্টু 2 হবে? না না। কনফিউশন গেছে? আমি যদি বলতাম যে লোড হচ্ছে ন্যান্ড 10 গেট, দুইটা মানে লোড হচ্ছে দুইটা ন্যান্ড 10 গেট, তাহলে 14c 2 করতেন, ইন্টু 2 করতেন। বুঝতে পারছি? তাহলে কি একটা ন্যান্ড গেটের জন্য 14c আসতো, আরেকটা ন্যান্ড গেটের জন্য আরেকটা 14c আনতেন। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, দ্যাটস ইট। তাহলে বলেন তো আপনাদেরকে যদি এরকম কোশ্চেন দেয়, আশা করি না পারার কোনো প্রবলেম নেই। আপনারা নেন 10 নেন 1,000 2,000 2 লাখ যাই দেখতে কেন, আপনার তো চিন্তা করার কিছু নাই, এটা তো খুবই সিম্পল ওয়েতে করা যায় যদি আপনার বেসিকটা ঠিক থাকে। আমি এগুলো পড়াইছি আগেও, জাস্ট এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো অ্যানালাইসিস করে দিচ্ছি। আপনাদের একজন এই প্রবলেমটা বলাতে বেসিক্যালি এখানে আসা যে হোয়াট ইফ, যে আপনাকে বলে দেওয়া নাই ওর্স্ট কেস সিনারিও বেস্ট কেস সিনারিওটা, যদি কন্ডিশন দেওয়া না থাকে, যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে ফল টাইম রেজিস্ট্যান্স রাইস টাইম রেজিস্ট্যান্সের জন্য, তাহলে বাই ডিফল্ট ধরে নেবেন সেটা পোস্ট কেজে ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রাইস টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ইফেক্ট ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্স আর। বুঝানো গেছে? এই টাইপের ম্যাথ। আচ্ছা, তারপরে বলেন তো আপনাদের অ্যাসাইনমেন্টে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি আহ দেখি দেখাইতে পারি কিনা। স্যার একটা কথা ছিল, লাইক অ্যাসাইনমেন্টের টাইমটা যদি আজকে রাত সারা রাত রাখা যেত তাহলে একটু ভালো হতো স্যার। দেন সমস্যা নেই, আমি হয়তো দৌড়ে গেলে, আমি হয়তো যদি দেখি যে বেশি মানুষ দেরিতে লেট লেট করে সাবমিট করতেছে, আমি গণহারে লেট সাবমিশনের নাম্বার কাটা শুরু করে দিব। ওকে। সাবমিট করতে পারেন, আপনি 2 বছর পরেও সাবমিট করেন, আমার লিঙ্ক খোলাই থাকবে, আমার কোনো সমস্যা নেই। বুঝা গেছে? আচ্ছা, এই যে এখানে এই কোশ্চেনটা খেয়াল করেন, 9 নাম্বার কোশ্চেন দিকে একটু খেয়াল করেন। 9 নাম্বার কোশ্চেন আপনাদেরকে দেখেন তো, এই যে বলছে যে ভোল্ট, এই যে ফিগার 2c যেটা, সেটা বলে দিচ্ছে কি ভোল্টেজ ওয়েভ ফর্ম অ্যাট নোড ওয়াই, তাই না? ভোল্টেজ ওয়েভ ফর্ম অ্যাট নোড ওয়াই বলে দিচ্ছে। এই নোড ওয়াই তে ভোল্টেজ ওয়েভ ফর্ম বলে দেওয়া মানে কি জানেন এটা আসলে কি? দেখেন তো এই যে আপনার সিগন্যালটা যে ওয়াই তে একবার হাই হচ্ছে একবার লো হচ্ছে, হাই হচ্ছে লো হচ্ছে, এটা মানে আসলে কি সুইচিং হচ্ছে, তাই না? এটা মানে কি সুইচিং হচ্ছে না? ইয়েস স্যার। এটা যে সুইচিং হচ্ছে, তাহলে সুইচিং হওয়া মানে কি বলেন তো? আপনার এখানে টোটাল টাইম টাইম কতক্ষণ বলেন তো, টাইম কতক্ষণ দেওয়া এখানে? 30 সেকেন্ড না টোটাল? কত কত জি স্যার। সেকেন্ডের জন্য দেওয়া এটা পুরোটা আপনারা কি স্পষ্ট দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখা যায়? না স্যার, স্ক্রিনে দেখা দেখা যায় না, যাচ্ছে। স্ক্রিন ফ্রিজ। ও, স্ক্রিন দেখাই যাচ্ছে না? না স্যার, পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আগে বলবেন না। এখন দেখতে পাচ্ছেন এই যে 9 নাম্বার কোশ্চেন যেটা, যে 9 নাম্বার কোশ্চেন,
এখানে যে এই যে আপনাকে কি বলছে যে ফিগার 2 এর দিকে খেয়াল করেন, ভোল্টেজ ওয়েভ ফর্ম অ্যাট নোড ওয়াই, মানে এই যে নোড ওয়াই তে ভোল্টেজ ওয়েভ ফর্ম, তো নোড ওয়াই তে ভোল্টেজ ওয়েভ ফর্ম বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখেন এখানে সুইচ হচ্ছে, একবার হাই হচ্ছে, একবার লো হচ্ছে, হাই হচ্ছে, লো হচ্ছে। তার মানে আসলে কি বোঝাচ্ছে বলতে পারবেন? তার মানে বোঝাচ্ছে ওয়াই টার্মিনালে সুইচিং এর ওয়েভ ফর্ম হচ্ছে এটা। কি এটা? ওয়াই 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 নোডের সুইচিং, সুইচিং এর ওয়েভ ফর্ম। সুইচিং হওয়া মানে বলেন তো এখানে টোটাল কত কত সময়ের জন্য দেওয়া আছে পুরো জিনিসটা? 30 সেকেন্ড, Seconds. 30 ন্যানো সেকেন্ড। 30 ন্যানো সেকেন্ডের জন্য দেওয়া। এই 30 ন্যানো সেকেন্ডে কয়বার সুইচিং হয়েছে? এই যে একবার, দুইবার, 4 বার। তিনবার, এখানে একবার, চারবার, তাই না? এখন আমাকে বলেন এই 4 নাম্বার বার কি পুরোপুরি সুইচিং হয়েছে নাকি মিড পয়েন্টে থেমে গেছে কোনটা? স্টার্টিং আর এন্ডিং না সেম? আচ্ছা বাদ দেন, স্টার্টও আমার স্যার অর্ধেক দিয়ে হয়েছে। আচ্ছা বাদ দেন, অত কঠিন করে চিন্তা না করি। আমাকে জাস্ট এটা বলেন, একবার সুইচিং হইতে কত সময় লাগছে বলেন তো? একটা সুইচিং থেকে পরের সুইচিং এর মাঝে সময় কতটুকু? 10 ন্যানো সেকেন্ড। 10 ন্যানো সেকেন্ড না? তাহলে আপনার সুইচিং টাইম কত আসলে? 10 ন্যানো সেকেন্ড টাইম পিরিয়ড যেটা। 10 ন্যানো সেকেন্ড। এই যে দেখেন একটা 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 এন্টায়ার সুইচিং হতে কত সময় লাগছে? 10 ন্যানো সেকেন্ড থেকে 20 ন্যানো সেকেন্ড, তাই না? ফুল পিরিয়ড, একটা কমপ্লিট পিরিয়ড, তাই স্যার না? সুইচিং কি লাইক 10 ন্যানো সেকেন্ড তো লো থেকে হাই হইতে লাগছে, কিন্তু আবার হাই থেকে লো হইতে কিন্তু আরো কম সময় লাগছে। এই বলছে হাই, আপনি হাই থেকে লোতে কেন যাবেন? আপনার এন্টায়ার সিগন্যাল কমপ্লিট হয়, আপনি শুরু করবেন যে পয়েন্ট থেকে, শেষ হবে সেম পয়েন্টে, ওই শুরু পয়েন্টে যেখান থেকে শুরু করছেন সেখানে পৌঁছাতে যে সময় লাগে সেটা। তাহলে আপনি দেখেন এই হাই থেকে শুরু করছে, আবার নেক্সট হাই পর্যন্ত আসছেন, এই যে এই হাই থেকে শুরু করে নেক্সট হাই পর্যন্ত আসতে কত সময় লাগছে? এটাই তো আপনার এন্টায়ার। ও হ্যাঁ, সেটা সেটা। কত? 20 - 10, তাই না? বুঝতে জি জি পারছি? স্যার। 20 - 10। তাহলে আপনার এখানে সুইচিং পিরিয়ড কত আসলে? 10 ন্যানো সেকেন্ড। তাহলে সুইচিং 10 ন্যানো ফ্রিকোয়েন্সি কত হবে? 10। 1/10 ন্যানো সেকেন্ড। এখানে সুন্দর করে টাইম স্ট্যাম্প দিয়ে বোঝা যাচ্ছে, তাই না, যে শুরু কখন শেষ কখন দেখে বোঝা যাচ্ছে। কিন্তু পরীক্ষার হলে যদি এমন কোশ্চেন থাকে যে এই সুন্দর করে দেখে বোঝা যাচ্ছে না এক্স্যাক্টলি কত সময়ে হাই হয়েছে কত সময় লো হচ্ছে, তখন কিভাবে করতে হবে? তখন ওই যে আপনাদেরকে ক্লাসে যেভাবে পড়াইছিলাম যে পুরা টোটাল টাইমে কয়বার সুইচিং হয়েছে সেটা দিয়ে ডিভাইড করে আপনি বের করতে পারবেন, তাই না? পড়াইছিলাম কিনা? আজকে পড়াইছি না ক্লাসে? স্যার জি হ্যাঁ। স্যার। জি, যারা আজকে ক্লাসে আসেন তারা জানেন। তো যদি আপনাদেরকে এভাবে এভাবে যদি স্পেসিফিক্যালি বোঝা না যায় সময়টা, এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, টোটাল ইন্টায়ার টাইমে কতবার সুইচিং হয়েছে ইন্টায়ার টাইমটাকে সুইচিং এর টাইম দিয়ে ডিভাইড করে দিবেন, সরি সুইচিং এর নাম্বার দিয়ে ডিভাইড করে দিবেন, তাহলে পেয়ে যাবেন। ওকে, এখানে খেয়াল করেন। আচ্ছা এখানে এখানে দেখেন বলেন তো, এখানে টোটাল কতক্ষণ ধরে এই যে হাই থেকে শুরু হয়ে নেক্সট হাই একটা সুইচিং, এই হাই থেকে আবার হাই দুইটা সুইচিং, এই হাই থেকে আরেকটা হাই, টোটাল 3টা সুইচিং। তো 3টা সুইচিং এর জন্য টোটাল কত সময় দেওয়া আছে? এই যে পুরো সময় জুড়ে কয়বার সুইচিং হয়েছে? 3 বার। 3 বার। 3বার। কেন 3বার হয়েছে? এই যে দেখেন তো, এই হাই থেকে শুরু হয়ে নেক্সট হাই একবার সুইচিং হলো, এই হাই থেকে শুরু হয়ে এই হাই আবার সেকেন্ড হাই দুইবার সুইচিং হলো। আপনারা কি আমার মাউসের কাছটা দেখতে পারতেছেন? জি স্যার। যে এখান থেকে এক কাজ করি, এটা আমি স্ক্রিনশট তুলে নিয়ে আপনাদেরকে আমি স্লাইডে দেখাই, তাহলে হয়তো আর একটু ক্লিয়ারলি বোঝানো যাবে। এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন, প্রবলেমটা সলভ করেন আপনারা। এভাবে এটা গেল কই? স্ক্রিন শেয়ার করলে মনে হয় জিনিসটা আসে না। স্টপ শেয়ারিং। কে যেন চ্যাট বক্সে মেসেজ দিয়েছে, কে এটা দেখি। মিউ এর ভ্যালু দেওয়া না থাকলে, আমি ক্লাসে বলছিলাম যদি আপনাকে মিউ এন ইকুয়ালস টু মিউ পি বলে নেওয়া দেওয়া থাকে, তাহলে আপনি 2 ধরে নেবেন বাই ডিফল্ট, যে মিউ এন ইকুয়ালস টু 2 টাইমস মিউ পি, তাই না? বলে দিছিলাম না এটা?
এই দেখেন এখানে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আপনাদের খেয়াল করেন, এই যে এখান থেকে শুরু, এই হাই থেকে এই যে নেক্সট সাইকেলের হাই, এটা হচ্ছে একবার সুইচিং হয়েছে, আবার এই হাই থেকে এখানকে একবার হাই দুইবার সুইচিং হয়েছে, এই হাই থেকে এখানে একবার হাই তিনবার সুইচিং হয়েছে। তাহলে এই 30 সেকেন্ডে টোটাল সুইচিং সুইচিং কয়বার হয়েছে? তিনবার। তাহলে আপনি সুইচিং টাইম পিরিয়ড কিভাবে বের করবেন? টোটাল টাইম 30 ডিভাইড বাই কতবার হয়েছে? তিনবার হয়েছে, তাহলে 10 যেভাবে বের করেন, তাই না? বুঝতে পারছি। অনেক সময় আপনাকে চালাকি করতে পারে কোশ্চেনে, মানে একটু ট্রিক থাকতে পারে। আপনাকে এখানে যেরকম সুন্দর করে দেখা যাচ্ছে এটা 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, হয়তো কোশ্চেন এরকম না থাকতে পারে। সেটা না দিয়ে বরং কি করতে পারে, একটা ওয়েভ ফর্ম দিয়ে টোটাল টাইম দিয়ে দিবে, সেই টোটাল টাইমে কয়বার সুইচিং হচ্ছে সেটা স্পষ্ট বোঝা যাবে। দেন বলবে সেখান থেকে সুইচিং টুকিস আপনাকে বের করতে হবে, বলেও দিবে না, আপনাকে বের করতে হবে নিজের কমন সেন্স ইউজ করে। ঠিক আছে, বোঝানো গেছে আপনাদেরকে? বুঝতে পারছি সবাইকে? জি স্যার। তো আমার মনে হয় এখানে আর কারো কি কোনো কোশ্চেন আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? অ্যাসাইনমেন্টের কোনো একটা স্পেসিফিক টপিক যেটা বুঝতেছেন না বা কোশ্চেন আছে, থাকলে বলে ফেলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে উইথ ক্যালকুলেশনের সময় স্যার কেএন আর কেপিটা কখন মাল্টিপ্লাই করবো, মানে স্পেসিফিক। উইথ ক্যালকুলেশনের সময় তো কেএনটিপি আপনাকে আমি বারণ করছি করতে, আপনি কেন তাহলে করবেন? উইথ ক্যালকুলেশনে কেন কেএনকেপি আনবেন? কারণ আপনার যদি আহ, 4L। আচ্ছা হ্যাঁ, আমি বুঝছি আপনি কোনটা কথা বলতেছেন, ইফেক্টিভ উইথের কথা বলতেছেন তো নাকি? যে এই কোশ্চেনটার কথা বলতেছেন, এই যে 9 নম্বর কোশ্চেনের প্রথমটা, যে ক্যালকুলেট দ্য ইফেক্টিভ উইথ, এটার কথা বলতেছেন? জি স্যার, জি স্যার। এই যে ইফেক্টিভ উইথ, তাই না? এই যে পিমোস এনমোস জি স্যার। টার্গেট ডিজাইনেবল, ফাইন্ড দ্য ভ্যালু অফ উইথ স্কেলিং ফ্যাক্টর, এটা তো উইথ স্কেলিং ফ্যাক্টর বের করতে হচ্ছে। ওই ইফেক্টিভ উইথ এখানে নাই, কোন একটা কোশ্চেনে মনে ইফেক্টিভ উইথ ছিল না? হুম, নাম্বার কোশ্চেনে ছিল এটা। একটা কোশ্চেনে দেখছিলাম এরকম। দাঁড়ান, আমিও দেখছিলাম বাট বুঝতে পারছি না, একটু ওয়েট করেন। কোন কোশ্চেনে জানি বলছিলেন আপনারা যে রাইজ টাইম ফল টাইম ইকুয়ালস টু ওয়ার্স্ট কেস সিনারিও, এগুলো বলা নাই? কোন কোশ্চেনের ক্ষেত্রে বলছিলেন স্যার একজন? বলেন তো কোন কোশ্চেনে আপনি পান নাই এটা? 9 নম্বর কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে এই যে ইফেক্টিভ রাইজ টাইম রেজিস্ট্যান্স ইজ 4 টাইমস ইফেক্টিভ ফল টাইম রেজিস্ট্যান্স, আর আলাদা করে বলে দিচ্ছে যে ইকুইভ্যালেন্ট রাইজ রেজিস্ট্যান্স ইজ টুয়াইস দ্য রাইজ টাইমস অফ ইউনিট ইনভার্টার। সমান বলে না এক্স্যাক্টলি যে ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আর, এটা বলে নাই, বরং ভিন্ন ভিন্ন ভাবে বলে দিচ্ছে। সেখান থেকে আপনি ক্যালকুলেট করে বের করতে হবে। রাইজ টাইম আর ফল টাইমের মধ্যে একটা ইকুয়েশন বলে দিচ্ছে, রাইজ টাইম হচ্ছে 4 টাইমস ফল টাইমস, আর শুধু রাইজ টাইম আবার ইউনিট ইনভার্টারের 2 গুণ। তো দুটার মধ্যে আপনারা এইভাবে ইকুয়েশন দিয়ে দিয়ে বের করতে হবে, তো যেটাকে সলভ করে আপনাকে অ্যান্সার আনতে হবে কেএনকেপি। একসাথে বলে দেয় না আর কি, আর এন ইকুয়ালস টু, সরি, রাইজ টাইম ইকুয়ালস টু ফল টাইম ইকুয়ালস টু আর, এটা ডিরেক্টলি বলা নাই, একটু কঠিন করে দেওয়া আছে। তো আই গেস এটা আপনি পারবেন। এখানে কোনো একটা জায়গায় আমি যতটুকু মনে পড়ে যে ইফেক্টিভ উইথ বের করতে বলে, আহ, এটা কোথায় একটু বলতে পারবেন কোন কোশ্চেনে এটা? দেখ, আমার মনে হয় এটা নাই। তো বেসিক্যালি আপনাকে যদি কখনো ইফেক্টিভ উইথ বের করতে বলে, হ্যাঁ, আপনি যখন এই যে আমরা যদি ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া থাকলে আমরা এই যে মাইক্রোমিটারটাকে দূর করার জন্য শুধুমাত্র 4 ল্যাম্ডা দিয়ে গুণ করবো, মানে ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ দিব। কেন কেন এখানে কেএনকেপি আনবো না? কারণ অলরেডি আপনি এই যে ক্যাপাসিটেন্সের ভ্যালু যে আনছেন ক্যালকুলেট করে, একটা গেটের জন্য যে আপনি ক্যাপাসিটেন্সের ভ্যালু ক্যালকুলেট করে আনছেন, এখানে এই ক্যালকুলেশনের টাইমে আপনি অলরেডি কেএনকেপি ক্যালকুলেশন করে আসছেন, কেএনকেপির ভ্যালু ক্যালকুলেট করে আসছেন। আর আপনি যে কে এর ভ্যালু মনে করেন, কেএন এর ভ্যালু, কেপি এর ভ্যালু 2, এখানে 1 পাইছেন, এগুলো এই যে এখান থেকে যে ক্যাপাসিটরের ভ্যালুগুলো বসাইছেন সেগুলো তো আসলে কেএনসি, আর এগুলো তো আসলে কি কেপিসি ছিল। তো বেসিক্যালি কেএন আর কেপির ভ্যালু ক্যাপাসিটরের মধ্যে অলরেডি চলে আসছে। তো এখানে যদি ইউনিট মস পার ইউনিট উইথ যখন দিবে তখন আপনার কে এন কেপির ভ্যালু আনার দরকার নেই, শুধু ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ করে দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউনিট মসফেট অনেক সময় পরীক্ষায় আসে যে ইউনিট মসফেটের
সরি ইফেক্টিভ উইথ বের করতে বলে। ইফেক্টিভ উইথ, শুধু ইফেক্টিভ উইথ বের করতে বলে। মনে করেন যে আপনাকে কোশ্চেনটা এমন আসতে পারে, একটু বলে দিই যে একটা আইডিয়া দিই। বলে দিল যে আর আর ইকুয়ালস টু এফ আর ইকুয়ালস টু আর, আচ্ছা এটা না, যেহেতু পড়াচ্ছি ঠিক মতো বলে দিই। মনে করেন বলে দিল যে ফল টাইম রেজিস্ট্যান্স ইজ 4 টাইমস দ্য রাইজ টাইম রেজিস্ট্যান্স, তাহলে ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 4 টাইমস দ্য রাইজ টাইম রেজিস্ট্যান্স, একটা ইকুয়েশন বলবেন। আলাদা করে আবার বলে দিবে যে রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 2 টাইমস দ্য রেজিস্ট্যান্স অফ অ্যান ইউনিট ইনভার্টার, মানে 2 আর। আবার আপনাকে বলে দিল মিউ এন ইকুয়ালস টু 3 মিউ পি। বুঝে গেছে? এটা কার জন্য? ও মনে করেন NAND 2 এর জন্য বলে দিল। এই দুইটা কন্ডিশন দিয়েছে ওর্স্ট কেস সিনারিওতে। এটা কোশ্চেনে দিয়ে দিল যে fall time effective fall time resistance equals to 4 times effective rise time resistance in worst case scenario. At the same time, if effective rise time resistance is equals to 2 times that of an unit inverter resistance. Both are in the worst case scenario. তারপর বলে দেবে mu1 equals to 3 into mu p, আর NAND 2 গেটের জন্য তখন আপনাকে বলবে kn equals to what, NAND 2 এর জন্য বের করতে বলবে kp equals to what, আর একটা কোশ্চেন করবে effective width of NMOS and PMOS equals to what. তাহলে বলেন তো এখানে আপনাকে বলে দিয়েছে বেসিক্যালি আর আর ইকুয়ালস টু 2 আর বলে দিয়েছে, এটা আগে ক্যালকুলেট করেন। যেহেতু NAND 2 গেট, তাহলে ওর্স্ট কেস সিনারিওতে রাইজ টাইম রেজিস্ট্যান্স মানে PMOS এর নেটওয়ার্কে কয়টা PMOS অন থাকবে আগে এটা লিখে ফেলেন। একটা মাত্র NMOS এর জন্য ফর্মুলা হচ্ছে RN ইকুয়ালস টু R বাই KN। একটা মাত্র PMOS এর জন্য ফর্মুলা হচ্ছে যেহেতু 3 ইন্টু মিউ পি, তাহলে 3R বাই KP, এতটুকু লিখে ফেলছেন। তাহলে এবার বলেন ওর্স্ট কেস সিনারিওতে NAND 2 গেটের ফল টাইম রাইজ টাইম রেজিস্ট্যান্স বের করতে গেলে কয়টা মসফেট ক্যালকুলেট করতে হবে, কয়টা PMOS ক্যালকুলেট করতে হবে? একটা স্যার। স্যার একটা। একটা। তাহলে বলেন তো এই যে রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 2R যে বলছে, তাহলে একটার জন্য হচ্ছে 3R বাই কেপি মিউ পি, তাহলে একটার জন্যই করবেন 3R বাই মিউ পি ইকুয়ালস টু কত, 2R বলছে, তাহলে আর আর বাদ, তাহলে মিউ পি ইকুয়ালস টু কত হয়ে গেল, 3/2 না? আচ্ছা এই ঝামেলাটা দূর করার জন্য আমি এক কাজ করি, এটা হচ্ছে কি, আমি এটাকে 3R বলে দিই, তাহলে আপনাদের এই ফ্র্যাকশনটা আসবে না আর কি, এটা 3R, 3/3 মিউপির ভ্যালু, সরি মিউপি করতে গেছে, কেপি হবে এটা। স্যার কেপি স্যার। তাহলে কেপির ভ্যালু পেয়ে গেছেন 1। এবার যেহেতু কেপির ভ্যালু পেয়ে গেছেন, এবার চলে আসেন এই যে এফ আর ইকুয়ালস টু 4RR এর, ঠিক আছে? তাহলে এফ আর বলেন তো NAND 2 গেটের জন্য ফল টাইম রেজিস্ট্যান্স ওর্স্ট কেসে কয়টা NMOS অন থাকতে হবে? দুইটাই স্যার। দুইটা। একটার জন্য হচ্ছে R বাই KN, তাহলে দুইটার জন্য 2R বাই KN, এটা ইকুয়ালস টু 4 টাইমস রাইজ টাইম রেজিস্ট্যান্স। রাইজ টাইম রেজিস্ট্যান্সের ফর্মুলা কি ছিল বলেন তো? একটা মাত্র PMOS এর জন্য যে রেজিস্ট্যান্স, তাই না? তাহলে একটা মাত্র PMOS এর রেজিস্ট্যান্স হচ্ছে এই যে 3R বাই কেপি, সরি এখানে ভুলে মিউপি বলছি, 3R বাই কেপি, 3R বাই কেপি, কেপির ভ্যালু পাইছেন 1। তাহলে কত হবে বলেন তো? আর আর এখানে বাদ, 3 আর তাহলে এখানে 6 হবে, রাইট? 6 হবে, ক্যালকুলেট করেন KN ইকুয়ালস 6 হবে। স্যার তাহলে 3R বাই কেপিটা কেমনে আসলো আর একটু কোনটা 3R বাই কেপি? কেমনে আসলো, মানে ওইটা গুণ করতেছি কেন? 3R বাই কেপি হচ্ছে এই যে মিউ n ইকুয়ালস টু 3 টাইমস মিউ পি দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি আর এন এর জন্য ফর্মুলা হচ্ছে R বাই KN, আর আরপি যখন ক্যালকুলেট করব তখন এই যে মিউ থেকে যেটা থাকবে, মনে করেন এটা 3টা হচ্ছে মনে করেন হচ্ছে AR বাই কেপি হয়, তো এর ভ্যালু এখানে 3, তাই 3R বাই কেপি। বুঝতে পারছি? কারণ আমরা জানি মোবিলিটি হচ্ছে ইউজুয়ালি ইলেকট্রনের মোবিলিটি বেশি, ইলেকট্রনের মোবিলিটি হোলের মোবিলিটির চাইতে কত গুণ বেশি সে অনুযায়ী হয়। আপনি বলেন তো মোবিলিটি বেশি হলে রেজিস্ট্যান্স কম নাকি বেশি হয়? তো রেজিস্ট্যান্স কম হয়, কম হয়। মোবিলিটি বেশি হলে রেজিস্ট্যান্স কম, মোবিলিটি কম হলে রেজিস্ট্যান্স বেশি হয়। বেশি হয়। তাহলে আপনি বলেন মিউ এন ইকুয়ালস টু 3 টাইমস মিউ পি, মানে ইলেকট্রনের মোবিলিটি হোলের চাইতে 3 গুণ। তাহলে ইলেকট্রন যেখানে আছে সেখানকার রেজিস্ট্যান্স যেখানে হোল আছে তার চাইতে 3 গুণ কম হবে না? জি স্যার। বা উল্টা ভাবে বলি, ইলেকট্রনের যে ডিভাইস NMOS সেটার রেজিস্ট্যান্সের চাইতে হোলের যে ডিভাইস
মানে পিমস, সেটা 3 গুণ বেশি রেজিস্ট্যান্স হবে। তাহলে আপনার ইলেকট্রনের যদি আর বাই কে এন হয়, তাহলে হোলের জন্য যে আরপি, আরপি কত হবে? 3 r/kp হবে না? জি স্যার। এখান থেকে আসছে, এর ভ্যালু দিয়ে মুখস্থ করতে বলছিলাম, তাই না? যে আর এন ইকুয়ালস টু নর্মালি আর বাই কে এন হয় আরপি, মানে একটা মাত্র পিমস এর রেজিস্ট্যান্স হচ্ছে এ ইন্টু আর বাই কে। যেতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, তাহলে আপনি এই কোশ্চেনের জন্য কে এন এর ভ্যালু, কেপি এর ভ্যালু পাইছেন 1, কে এন এর ভ্যালু পাইছেন 6, আর ইফেক্টিভ উইথ যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ ইফেক্টিভ এনমস এর জন্য। এনমস এর ইফেক্টিভ উইথ এর ফর্মুলা হচ্ছে কে এন টাইমস ডাব্লিউ ইউনিট মসফেট। আর ইফেক্টিভ উইথ ফর পি মস, এটা হচ্ছে কেপি ইন্টু ডাব্লিউ ইউনিট মসফেট। তাহলে তাহলে কে এন মানে কত এখানে পাইছেন 6, ইউনিট মসফেট মানে 4 ল্যামডা, ল্যামডার ভ্যালু বসা দিলে পেয়ে যাবেন। আর কেপি এর ভ্যালু পাইছেন 1, এখানেও সেম 4 ল্যামডা। শেষ অ্যান্সার। এটা হচ্ছে ইফেক্টিভ উইথ বের করার ফর্মুলা। যেতে পারছি? উইথ এর সাথে কেপি কেসি গুণ করবো, রাইট? এটাই। ইউনিট মসফেট মানে হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে পড়াইছি যে যে বলেন তো ইউনিট মসফেট এর জন্য কে এন আর কেপির ভ্যালু কত? একটা ইউনিট মসফেট এর জন্য কে এন আর কেপির ভ্যালু কত? 1 না? জি স্যার। না মানে কত? কেপি 1, টু। তাই না? ইফেক্টিভ উইথ হচ্ছে কে ইন্টু ডাব্লিউ ইউনিট। ক্লাসে একদম শুরুতেই পড়াইছি, ডিলের শুরুতে পড়াইছি, সব ডিলে খেয়ে ফেলছে। ইফেক্টিভ উইথ হচ্ছে ইউনিট মসফেটের সাথে কে টাইমস গুণ করলে পাওয়া যায়। নর্মালি ইউনিট মসফেটের ক্ষেত্রে আমরা জানি কে এর ভ্যালুটা 1, এই জন্যই তো এটার নাম হয়ে গেছে ইউনিট মসফেট। কে এর ভ্যালু চেঞ্জ হলে ইফেক্টিভ উইথ চেঞ্জ হয়ে যাবে। পরীক্ষায় শুধু আলাদা করে এরকম ইফেক্টিভ উইথ আসতে পারে, কিন্তু ম্যাথমেটিক্সে কোথাও এই ইফেক্টিভ উইথের কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ আপনারা সবসময় ইউনিট মসফেটের উইথ দিয়েই কাজ করবেন। কেন ইউনিট মসফেটের উইথ দিয়ে কাজ করবেন? কারণ সি এর ক্যালকুলেশনে আপনাদেরকে পরীক্ষায় হচ্ছে মানে সি এর ক্যালকুলেশন করেই আপনাকে ক্যাপাসিট্যান্সটা আনতে হবে। যেমন এই যে এখানে এক কথা বারবার রিপিট করতেছি শুধু শুধু। এখানে দেখেন এই যে এখানে যে সিএল এর ভ্যালু সরি, এখানে প্যারাসিটিক কেমন দিয়ে দিয়েছে 0.6 ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এটা বেসিক্যালি শুধু সি এর ভ্যালু ছিল, সি এর ভ্যালু দেওয়া ছিল ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া ছিল। তো আপনি এই যে সি এর ভ্যালু যেটা আপনি অলরেডি যেখানে যে 9c পাইছিলেন, কোশ্চেন আমি আগের ভিডিওতে দেখাইলাম, 9c যে পাইছেন, এই 9c ক্যালকুলেট করার সময় বেসিক্যালি কি কে এন আর কেপি যে 4 1 এগুলো ক্যালকুলেট করে আনসার না? কারণ এখানে আপনি কি লিখছেন কেপি টাইমস সি, এখান থেকে একটা ক্যাপাসিটর বের করছেন যেটার নাম, যেটার ভ্যালু দিয়েছেন কি কে এন টাইমস সি। তাহলে এখানে 4c আসছিল, এখানে 1c আসছিল। এই যে তাহলে কে এন আর কেপির ভ্যালু তো 4c, এই যে 9c যে আসছে সেই 9cর মধ্যে তো কে এন আর কেপির ভ্যালু ক্যালকুলেট করেই তো আসছে। তাহলে বেসিক্যালি এখানে যদি আপনি এই ম্যাক্রোমিটারটাকে দূর করতে চান, তাহলে সেখানে ইফেক্টিভ উইথ দিয়ে তো গুণ দিয়ে লাভ নাই, কারণ ইফেক্টিভ উইথ এর কে এন কেপির জিনিসটা আগেই চলে আসছে। শুধু ইউনিট দিয়ে গুণ, ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ করে দিলে কাজ হয়ে যাবে, তাহলে ম্যাক্রোমিটারটা চলে যাবে। এই যে ডাব্লিউ ইকুয়ালস টু 4 ম্যাক্রোমিটার দিয়ে দিচ্ছে। এই সবাইকে এটা বুঝছেন বলেন তো? এক কথা বারবার রিপিট করতে বুঝতে জি স্যার। পারছেন এটা? কথা বলতেছেন কেউ কি বুঝছেন এটা সবাই? জি স্যার, বুঝছি। স্যার বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? স্যার স্যার ডিলে বের করার টাইমেও কি তাহলে ইউনিট মানে মসফেটটা ইউজ করবো? ডিলে বের করার টাইমে ইউনিট মসফেটের ব্যাপারটা কেন আসতেছে বাপ, বলেন তো আপনি? আপনাকে আমি যে একটু আগে যে প্রথম ম্যাটটা দেখাইলাম, এই ম্যাটটা কি আপনি দেখছেন? ক্লাস ঠিক মতো করছেন বলেন তো? না স্যার, না কেবল চমকা এসে আসলাম স্যার। কোত্থেকে দিনের মতো কথা বলতে বলতেছেন? আপনি ক্লাসই করতেছেন দেরিতে, আপনার ক্লাসে ঢুকতে বলছে কি? আপনি ক্লাস থেকে বেরোন। স্যার প্রজেক্ট আপনাকে ছিল সাড়ে স্যার। 8টায় ক্লাসের টাইম দিলাম, আপনি আসছেন দেরিতে, এখন উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন। আচ্ছা আপনি আবার বলেন, কোশ্চেনটা বলেন। শুনেন, আপনারা যদি মনোযোগ দিয়ে না পড়েন, আমি যতই চেষ্টা করি আপনাদেরকে তো আমি কিছু করতে পারবো না, তাই না? আপনাদের মার্ক আপনাদেরকে তুলতে হবে, আমি তো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতেছি। আপনারা আসতেছেন দেরিতে, একটু ইনসিনসিয়ার বিহেভ করতেছেন। এটা তো ঠিক না, তাই না? আপনি ফ্যাকাল্টিকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন এগুলো করে। জি আপনি বলেন, আরেকবার বলেন, আমি দরকার হলে আরেকবার বলবো। জি বলেন। না স্যার, মানে কুইজ ফোরেরটা বলতেছি না। কুইজ 4 যেটা হচ্ছে, হ্যাঁ কুইজ 4 এরটাতে দেখছিলেন না ইউনিট মসফেট দিয়ে গুণ করছিলাম আমরা 4 ল্যামডা, আমি সলিউশন দিয়ে দিছিলাম রাইট? জি স্যার। আপনাদের সামনে আমি সলিউশনটা ওপেন করি, দাঁড়ান। স্যার ওইটাই বলতেছিলাম যে ইউনিট মসফেট দিয়ে ওই কেসেও তাহলে গুণ করতে হবে, ইউনিট মসফেট মানে ওই কেসেও ঠিক আছে, কনসিডার করতে হবে। জি জি, ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ দিতে হবে, ওটা আমি সলিউশন অলরেডি দেখাই দিছি তো, তাই না? এই যে দেখেন তো এখানে হয়ে গেল। জি স্যার, এটাই শিওর হওয়ার জন্য যে তাহলে ডিলে তো তাহলে ইউনিট ও মসফেট থেকে আপনি কাজ কি করবে। প্রান্তর? জি আপনি মাইর খাবেন আমার হাতে। কেন স্যার? এই যে হুটহাট করে এসা কোশ্চেন করতেছেন, যে আমি খেয়াল করিনি আপনি যে প্রান্তর।
বুঝছেন না তাহলে আপনি? জি স্যার। ওকে, ভেরি গুড। জি, প্রান্তর আর কোনো কোশ্চেন আছে আপনার? বলেন, বলে ফেলেন, সমস্যা নেই। না স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই আবার প্রান্তরের মতো ওর কোশ্চেন না দিকে আপনাদেরও কোশ্চেন না, এটা ধরে নিয়েন না। আপনাদের কোশ্চেন থেকে স্যার জি বলেন। ড্রাইভারটা কি নর আর ন্যান্ড ছাড়া অন্য কিছু হইতে পারে, লাইক এক্স অর দিয়ে দিল বা কোনো বুলিয়ান হ্যাঁ, অ্যালজেব্রা তুলে দিল? দিতেই পারে, বলা যায় না, তাই না? এক্স ও দিতে পারে, এক্স নট দিতে পারে। বুলিয়ান অ্যালজেব্রা, র্যান্ডম বুলিয়ান অ্যালজেব্রা দিবে না অত, ওটা হলে কমপ্লিকেটেড হয়ে যাবে। এত কম সময়ে আপনাদের পরীক্ষা নর্মালি 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 30 মিনিট, হয়তো এত কম সময়ে অতগুলো বেসিক্যালি করা যায় না আর কি। করা যায় কিন্তু মানে এত কম সময়ে করা যায় না আর কি। তো মনে হয় না সম্ভাবনা আছে, বাট আপনারা দেখে যান ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর, এগুলো একটু দেখে যান, ঠিক আছে? বুঝতে পারছি। স্যার, মানডে 9:30টার কুইজের যে এইটা ওইটা একটু ক্লিয়ারিফাই দিলে ভালো হতো। হ্যাঁ, ওটা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি একটু ধীরে সুস্থে দিব, বা আপনারা একটু ওয়েট করেন, এখনই দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। আপনারা থাকতে থাকতে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? স্যার, জি। স্যার কমেন্ট সেকশনে হলো আমি একটা পিকচার দিচ্ছি স্যার, মানে এইখানে স্যার আমি যে এজ গুলো যে উপর দিয়ে গেছে স্যার, এইগুলো কি আমার কাট এজ হিসেবে কাউন্ট হবে না? একটু করে দেখতেন স্যার। এজগুলো উপর দিয়ে যেগুলো গেছে এগুলো কোন দুঃখে কাটেজ ধরুন বলুন তো? কাটেজ স্যার সেখানে কাট তাহলে কি লাইন কাট কস্ট আমার 1 হবে? কার জন্য, কোন নোডের জন্য? স্যার মানে টোটাল কাট কস্ট, মানে এই স্টেজে থেকে টোটাল কাট কস্টটা কি তাহলে আমার 1 হবে? শুধু সি মান থেকে হবে, এফ এ যে কাট করতেছে এক্স্যাক্টলি, এইটাই হবে শুধু? এক্স্যাক্টলি ওয়ান হবে। তাহলে কাটেজ হচ্ছে কাট লাইনকে কাট করবে, সেটাই হচ্ছে কাটেজ। আপনি যে এই যে ই থেকে এফ এ গেল, এ থেকে বি তে গেল, এখন এ ই এফ বি এগুলো সবগুলো একটা নোডের মধ্যে পড়ছে, একটা ব্লকের মধ্যে পড়ছে, তাহলে ইন্টার ব্লক যে কানেকশন সেগুলো তো কাটেজ হতে পারে না, তাই না? কাট মানে কি, দুটা ব্লকের মাঝখানে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যাবে, তখন সেটা কাটেজ কাউন্ট হবে। আর ব্লকের ভেতরে যে কানেকশন গুলো সেগুলো নন কাটেজ, তাই না? আপনি এ থেকে এফ এ যাচ্ছেন, ই থেকে এফ এ যাচ্ছেন, এ, ই, এফ, বি সবগুলো একটাই ব্লক, তাহলে এটা তো নন কাটেজ, নট কাটেজ, তাই না? স্যার। বাকি নাকি বুঝছেন ওনার কোশ্চেনটা? যে উনি একটা ওই যে মেসেজ বক্সে একটা ছবি দিছে, ওই ছবিতে আর কি ডিসক্রাইব করা আছে। জি বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন 11টা। 11, দাঁড়ান দেখি। হ্যাঁ বলেন তো, কোশ্চেন 11-এ কি হয়েছে? এখানে বেসিক্যালি আপনাকে একটা গেট আছে, এই গেটটা আপনাকে বের করতে হবে। এই গেটটা আপনি একটু চিন্তা করলেই পাবেন। একটু মানে আপনাকে ইয়াও করতে হবে না, কি জানি বলে, এখানে আপনার কে ম্যাপও করার দরকার নেই। আপনি একটু মাথা খাটালে বুঝে ফেলবেন এটা কোন গেট। বলেন তো, কেউ কি করছেন? কেউ জন এনাকে বলেন তো কোন গেট এটা? গেট বুঝছেন? মনে এটা হয় আসলে যে বিশাল একটা সিনারিও দেওয়া আছে না, এটা আসলে সিনারিও আপনাকে মানে বোকা বানানোর জন্য দিচ্ছে। সিনারিওটা অত কঠিন কিছু না, এটা আপনি দেখলেই বুঝবেন এটা কোন গেট। বলেন তো কোন গেট? নর গেট মনে হচ্ছে। 3 ইনপুট নর গেট না স্যার? হ্যাঁ তাহলে তো, হ্যাঁ তাহলে আর কি বলেন, নর গেট ইমপ্লিমেন্ট করুন, দ্যাটস ইট। বুঝে গেছে? জি স্যার। সহজ তো, এগুলোতে একটু চিন্তা করলে পারবেন সেগুলো, হ্যাঁ। আচ্ছা, আপনারা যারা, আপনাদের কুইজ 4 আমি বেসিক্যালি 2বার নিছি, দুইবার না 3বার নিছি। 12:30টায় একবার, সেম দিন। আম, সোমবারে 12:30টায় একবার নিছি বললাম নাকি, মঙ্গলবারে 12:30টায় একবার নিছি, 2টা বাজে একবার নিছি, 2:30 বাজে একবার নিছি, 9:30 বাজে একবার নিছি সকাল। বেসিক্যালি এতবার নেওয়া হয়েছে যে কোশ্চেন 4টা হয়ে গেছে। সেট 1-এর যারা 9:30টায় পরীক্ষা দিচ্ছেন তাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দেখে নিন। বাকিরা যারা এই কোশ্চেনটা দেন না, এই কোশ্চেনের পরীক্ষা দেন না, তারাও দেখে যেতে পারেন, আপনাদের কাজে দিতে পারে, বলা যায় না কখন কোনটা কাজে দেয়। আবির হোসেন না কি জানো, আপনি কি পাইছেন এটা? দেখেন তো, এটা কথাই বলতেছিলেন কিনা। জি স্যার, এটা এটার কথাই বলছি।
তো দেখে নেন এখানে একটা লজিক, মাঝে মাঝে লজিক দিয়ে এভাবে আপনাকে প্যাচে ফেলানোর চেষ্টা করতে পারে আর কি। হ্যাঁ, আপনারা লজিক ভালো করে বুঝতে পারবেন। ফারহান লাবিব, আপনার আপনার কোশ্চেনটা কি সলভ হয়েছে বলেন তো? জি স্যার, হয়েছে, মানে পারবো আর কি, ট্রাই করলে পারবো এরপর। এটা একটু ট্রাই করতে হবে। এটা আমি আমি কখনোই আপনাদেরকে ডিরেক্ট অ্যান্সার বলে দিব না। আমি দেখেন আমি একটারও অ্যান্সার ক্যালকুলেট করে বলে দিই আপনাকে, তাই না? কারণ বেসিক্যালি আমি আপনাকে অ্যান্সার বলে দিয়ে তো লাভ নেই কোনো, এটা বলে দিয়ে আপনাদেরই লস হবে। ঠিক আছে, এই 11 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখে যান। এখানে ক্যাপাসিটেন্স ক্যালকুলেশনও অনেক সময় ল্যামডার ভ্যালু দিয়ে দিবে। তো ল্যামডার ভ্যালু যদি দিয়ে দেয়, আবার তখন ক্যাপাসিটেন্সের ভ্যালু ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার। এটা একটু আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিই, যারা অনেকেই তো আসে নাই এখানে। কি করবো, যারা আসে নাই এদের তো জোর করে আর আনতে পারবো না। পরীক্ষা যদি চলে আসে তখন তো আমার হাতে নাই, আমি তো জানি না কি আসবে না আসবে। খেয়াল করেন, এই যে লাস্ট কোশ্চেন, যেটা 11তে লাস্ট কোশ্চেন, যেটা কোশ্চেন 11 এর লাস্ট কোশ্চেন বলে দেওয়া আছে ল্যামডা ইকুয়ালস টু 10 ন্যানোমিটার আর ইকুয়ালস টু পার 5 কিলো ওহম পার কিলো ওহম মাইক্রোমিটার। দেখছেন, 5 কিলো ওহম মাইক্রোমিটার দিয়ে দেওয়া আছে। আবার আপনার এখানে সি এর ভ্যালু আবার ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া আছে। সেটা মনে হয় ভুল আছে। আহ, আচ্ছা না, ঠিকই আছে। খেয়াল করেন তো ক্যাপাসিট্যান্সের ভ্যালু কিসে দেওয়া আছে? ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার দেওয়া আছে না? তো এটাকে পার ইউনিট উইথ, তো এটাকে আপনাকে ইউনিট উইথে কনভার্ট করতে হবে, সরি মানে শুধু ক্যাপাসিটেন্সে কনভার্ট করতে হবে, তাহলে টোটাল উইথ দিয়ে গুণ দিতে হবে। এখন আপনি এই যে সি এর ভ্যালু যেহেতু দিয়ে দিচ্ছে, আপনি শুধু ল্যামডা শুধু ইউনিট উইথ দিয়ে গুণ দিলে হয়ে যাবে। ইউনিট উইথটা আসলে কি? ডাব্লিউ ইকুয়ালস টু 4 ল্যামডা, ওইখান থেকে আসবে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়ালস টু 4 ল্যামডা করলেই চলে আসবে। যে 4 ডাব্লিউ ইকুয়ালস টু 4 ল্যামডা, এটা এটা কোন কোন টাইপের উইথ হবে বলেন তো? ফারহান হাসিন প্রান্তর, বলেন তো ডাব্লিউ ইকুয়ালস টু 4 ল্যামডা এটা মানে কোথা থেকে আসছে বলেন তো? ফারহান হাসিন প্রান্তর, আপনি কি আছেন? জি স্যার। বলেন তো এই আপনি যখন ইয়া করবেন যে সি, যে মাইক্রোমিটারটাকে দূর করার জন্য কি 4 ল্যামডা দিয়ে গুণ দিতে হবে নাকি কে এফেক্টিভ উইথ দিয়ে গুণ দিতে হবে? স্যার 4 ল্যামডা দিয়ে। 4 ল্যামডা দিয়ে গুণ দিতে হবে। কারণ কি? কারণ আপনি এই যে সি এর ভ্যালুটা করার আগে আপনি অলরেডি যে ক্যালকুলেশন করে ফেলবেন, এখানে আউটপুটে যে এই গেটটা, এখানে যে গেটটা পাবেন সেই গেটের যে ক্যাপাসিটেন্স গুলো কাউন্ট করবেন, সেগুলা মনে করেন 9C বা 12C বা 15C পাইলেন, সেগুলোর মধ্যে অলরেডি কে এন আর কেপির ক্যালকুলেশন আছে, তাই না? তাহলে আপনার আর জি এখানে আর স্যার। কে সি এর মধ্যে কে এন কেপি আনার দরকারই নেই। আর মাইক্রোমিটারটাকে দূর করার জন্য জাস্ট ইউনিট মসফেটের উইথ দিয়ে গুণ দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার রেজিস্ট্যান্সের সাথে আবার হলো মাইক্রো। রেজিস্ট্যান্স কি করতে হবে বলেন তো? মাইক্রোমিটার যেহেতু গুণ হয়ে গেছে, এটাকে 4 ল্যামডা দিয়ে ভাগ দিতে হবে, তাই না? বুঝা গেছে? শুধু রেজিস্ট্যান্সের ভ্যালু হবে শুধু কিলো ওহম, কিলো ওহম ইনটু মাইক্রোমিটার তো হওয়া দরকার নেই। আবার ক্যাপাসিট্যান্সের ভ্যালু হবে শুধু ফেমটোফ্যারাড, ফেমটোফ্যারাড পার মাইক্রোমিটার হওয়া দরকার নেই। সেগুলোকে নালিফাই করে নেবেন ইউনিট মসফেটের ওয়েট দিয়ে। কেন ইউনিট মসফেট দিয়ে বলতেছি বারবার? কারণ আপনি কে এন আর কেপির ভ্যালু হিসাব করেই তো বেসিক্যালি আরসি সার্কিটটা আনবেন, তাই না? বুঝতে পারছি আপনাদেরকে? জি স্যার। স্যার ফাইনালে কি হচ্ছে 3টা বা 4টা সেট থাকবে তাই তো? 8টা কোশ্চেন থাকবে। স্যার 4 সেটের মধ্যে 11 3টাতে নম্বর আনসার কোয়েশ্চেনটা, করতে হবে? হুম? আবার বলেন তো। স্যার আমি বলছিলাম যে 4টার মধ্যে 3টাতে আনসার করতে হবে। ক্লিয়ার করতে হবে, জি। প্রিভিয়াস ইয়ারের ফাইনাল কোশ্চেন দেওয়া আছে তো, দেখেন দেখে নেন। প্রিভিয়াস ইয়ার সলভ না করে কেউ দেন না। আমি যদিও অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি সবকিছু, মোরলেস অ্যাসাইনমেন্টের বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা তেমন একটা নাই, বাট ওই বেসিক যদি ঠিক থাকে, অবভিয়াসলি কোশ্চেন টাইপ ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। তো যে বেসিক গুলো আছে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে, ওই বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে পারবেন। স্যার 11 নম্বর লাস্ট কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি স্যার ফ্যারাডে এন্ড হার্টজে কনভার্ট করে নিতে হবে, মানে সেকেন্ড, আর্টস কই পেয়েছেন? আর্টস সরি কই? ফ্যারাডে আর ওহমে? হ্যাঁ, করলে সুবিধা। বেসিক্যালি আমি যেটা সাজেস্ট করি, এটা করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সবগুলাকে বেসিক ইউনিটে নিয়ে আসবেন, করলে সুবিধা, তাই না? কারণ ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। স্যার বললে একেবারে ডিলে সেকেন্ডে লেখা যাচ্ছে। কোথায় 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 বলেন তো? মানে স্যার সবগুলা বেসিক ইউনিটে নিলে তারপর ডিলেটা ডাইরেক্ট সেকেন্ডে লেখা যায়। হ্যাঁ, ডিলেটা তখন সেকেন্ডে চলে আসবে, পরে আপনি ন্যানো সেকেন্ডে কনভার্ট করে নিন, সমস্যা নেই।
ওটা হলে সুবিধা, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, এই আর নাথিং এলস। অনেককেই দেখছি যে ন্যানোমিটার মাইক্রোমিটার এগুলো প্যাচ ট্যাচ লাগাই উল্টাই ফেলে। তো এটা যেন না হয়, দ্যাটস ওয়াই এটা আমি বলি যে ইউনিট একদম বেসিক, মানে যদি মাইক্রোমিটার থাকে সবগুলোকে মিটারে নিয়ে আসবেন, ফেমটো ফ্যারাড থাকে সবগুলোকে ফ্যারাডে নিয়ে আসবেন, ন্যানো সেকেন্ড টেকেন্ড থাকলে সবগুলোকে সেকেন্ডে নিয়ে আসবেন, তাহলে সুবিধা ক্যালকুলেশন। বুঝতে পারছি? ওখানে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? আপনাদের এখানে একজন স্টুডেন্ট ছিল, উনি পারা মঈন ভুইয়া না কি জানো, উনি আমাকে বলছিলেন কোশ্চেন করবেন, বাট উনি তো আর জয়েনই করেনি। আচ্ছা, whatever। আপনাদের যদি আর কোশ্চেন না থাকে তাহলে এখানে শেষ করে দিই, ওকে? আশা করি সবই মেকআপ পারবেন। কুইজের কোয়েশ্চেনটাও দেওয়া যাবে স্যার? কোনটা কোনটা? মেকআপ কুইজের আজকে যদিও দেখাইছে। ওইটার সলিউশন আমি ক্লাসে বলে দিচ্ছি। জি স্যার, সলিউশন বলছি মানে ওটা কোয়েশ্চেনটা। আমি দিব না, ওটা দিব না, ওটা ক্লাসে বলে দেওয়া হয়েছে। ওটা আচ্ছা, ওটা দিয়ে কি করবেন? ওটা ওই টাইপের কোশ্চেন অলরেডি আছে তো। জি স্যার অলরেডি আছে, আপনি শুধু ওয়েব ফর্মটা দেখাইছেন এটা। হ্যাঁ, ওয়েব ফর্মটা আমি একটু আগে আমি এখানেই দেখাই দিলাম, এই যে আপনাদের রেকর্ডিং এর রেকর্ডিং দিয়ে দিলে দেখে নিন, রেকর্ডিং এ আমি আবার দেখাই দিচ্ছি। আচ্ছা। রেকর্ডিং এ আপনাদের এই যে অ্যাসাইনমেন্টের 9 নাম্বার যে কোশ্চেনটা, সেটাই তো, তাই না? জি স্যার। দেখেন তো 9 নাম্বার কোশ্চেন কি ওয়েব ফর্ম দিয়ে না? জি স্যার। তো ওইখানেই দেখেন, ওইখানে তো সেম জিনিসই আছে। স্যার ওই সাড়ে সাড়ে নয়টার কুইজের স্যার পুরো অ্যান্সারটা কি দেওয়া যাবে স্যার, পুরো সলিউশন? কিসের অ্যান্সার? স্যার ওই যে সাড়ে নয়টার কুইজের, মানডে সাড়ে নয়টার কুইজের। হ্যাঁ, আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি তো, নর গেটের নট 3, এটা আপনাকে সলভ করতে হবে। জি স্যার। সলভ করে নেন নিজেরা, এটা আপনারা এসডব্লিউ করেন। আমি ইয়ে দিয়ে দেবো রেজাল্ট, যখন কুইজের নাম্বার দিব তখন সবাই নাম্বার পেয়ে যাবেন, বাট আমি সলিউশন তো এটাই, রাইট? নট 3 বলে দিছি, আর কি চান বলেন? এটার ক্যালকুলেশন একটু কনফিউশন হয়ে গেছে। নট 3 বলে দিছি, নট 3 বলার পরে যদি বলেন স্যার ক্যালকুলেশনের প্রবলেম, কি করবো আর বলেন? নট 3 তো বলেই দিলাম, তাই না? নট 3 যদি ক্যালকুলেশন করতে না পারেন তাহলে আপনাদেরকে আমি কি পড়াইছি, মানে এটাই তো আমার কাছে সব কনফিউশন লাগতেছে। করেন, নট 3টা নিজে নিজে করেন। সবই পড়াই দিছি, সবই দেখাই দিচ্ছি, অ্যাসাইনমেন্টের প্রবলেমও সলভ করে দিচ্ছি। অ্যাটলিস্ট এতটুকু নট 3টা নিজে নিজে করেন। এই নট 3, কি বলবো আপনাদেরকে, দেখেন এই খালি এখানে আমি হাফ অফ দ্যাট ইউনিট ইনভার্টার বলে দিচ্ছি, এতেই আপনাদের উল্টে পড়তেছেন আপনারা। তো আপনারা হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমটা, অ্যাসাইনমেন্টের প্রবলেম কত নাম্বার? এই অ্যাসাইনমেন্টের নট নট দিচ্ছি না আপনাদেরকে, বলেন তো, নর গেট দিচ্ছি না 11 নম্বর ছিল। হ্যাঁ, 2 নাম্বার না 3 নাম্বার কোশ্চেন, যেটা 2 নাম্বার কোশ্চেনটাই তো নট 3। এখানে খালি ডিফারেন্সটা কি আমি বলে দিচ্ছি, যে রাইজ টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ইউনিট ইনভার্টারের রেজিস্ট্যান্স। আর আর আপনাদের কুইজে সেটাকে একটু ঘুরাই দিচ্ছি, খালি খালি বলছি যে রাইজ টাইমের রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ফল টাইম রেজিস্ট্যান্স ইকুয়ালস টু R/2, দ্যাটস ইট। এইটাতেই আপনাদের এই অবস্থা হচ্ছে, কি করবো বলেন এরপরে? এটা একটু স্যার নিজেরা করেন, এটা আমি করে দিব না, ওকে? আবির হোসেন, বুঝে গেছে? জি স্যার। এক জিনিস বারবার রিপিট করাটা ঠিক না, আমি অলরেডি এক জিনিস অনেকভাবে অনেকভাবে বুঝাইছি, কিভাবে কে এন কেপি বের করতে হয়, সবকিছু এতবার করে